আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে ইতিমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা তোমাদের বন্ধুদেরকেও এখনই মেনশন করে আমাদের এই ক্লাসের মধ্যে নিয়ে আসো, হ্যাঁ? এবং একই সাথে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকের ক্লাসটা কিন্তু খুবই খুবই সুন্দর একটি ক্লাস হবে। এবং তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে এই ক্লাস থেকে বা হচ্ছে এই টপিক থেকে কিন্তু বিগত বছরে অনেক অনেক প্রশ্ন এসেছে। এবং এই অধ্যায়টা অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থা, গ্রন্থি এবং প্রজননতন্ত্র, এই তিনটা টপিকের মধ্যে প্রথম দুইটা টপিক এত এত বেশি গুরুত্বপূর্ণ যে এই দুইটা টপিক নিয়ে কিন্তু এবছর তোমাদের জন্য আলাদা করে একটা বিশেষ অধ্যায় রাখা হয়েছে। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এই অধ্যায়টার গুরুত্ব বা মাহাত্ম্য। এবং একই সাথে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই অধ্যায়টা তোমরা যারা নার্সিং পড়বে বা হচ্ছে নার্সিং এর জন্য চেষ্টা করতেছো, তারা যখন নার্সিং এর জন্য এলিজিবল হবে তখন কিন্তু তোমাকে সব থেকে বেশি আসলে এটাই পড়তে হবে, রাইট? সো এই কারণে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি যত ভালো করে এই অধ্যায় দুইটি বা হচ্ছে এই টপিক দুইটি পড়বো, তত ভালো আমার জন্য কি পরবর্তীতেও কাজে লাগবে। ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি বিষয়। এবং তোমরা যদি হচ্ছে আমার কথাগুলো বুঝে থাকো, তাহলে তোমাদেরকে একটু কষ্ট করে আমি জিজ্ঞেস করতে চাই যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, এবং একই সাথে তোমার যাবতীয় যত প্রকার কাজ আছে, অর্থাৎ আজকে রাতে ধরো তুমি কোনো কাজ রেখেছো যে এই কাজটা আজকে আমি করব, সেই কাজটা রেখে তুমি হচ্ছে আজকে আমার সাথে সম্পূর্ণ সময় জুড়ে থাকবে, এই একটা নিয়ত রেখে তারপরে হচ্ছে আমার সাথে বসো। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে বেশ কিছু পরিচিত মুখ ইতিমধ্যে কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। এবং আমি আশা করি তোমরা হচ্ছে খুব দ্রুত তোমাদের যারা বন্ধু আছে, অর্থাৎ থাকে না আমাদের অ্যাডমিশন লাইফে প্রত্যেকেরই একজন করে বন্ধু থাকে যার সাথে হচ্ছে আমরা পড়াশোনা করার চেষ্টা করি, তাকে কিন্তু হচ্ছে দ্রুত মেনশন করে জানিয়ে দাও যে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে? ওকে। সো আমাদের সাথে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে। আশা করি খুব দ্রুত আমাদের সাথে বাকিরাও যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? এবং আমরা কিন্তু ইতিমধ্যে 100 ক্রস করে ফেলেছি, রাইট? ওকে, ঠিক আছে। আচ্ছা। সো আমরা একটু অপেক্ষা করছি। আমাদের একটু আমাকে জানাবা যে তোমাদের মধ্যে কারা কারা হচ্ছে আমাদের বিব্রেইনার অ্যাপের নোটিফিকেশন পেয়ে এখানে চলে এসেছো। সবকিছু ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। কারা কারা হচ্ছে আমাদের অ্যাপের যে নোটিফিকেশন ফিচারটা আছে সেই নোটিফিকেশন ফিচার ব্যবহার করে বা সেই নোটিফিকেশন ফিচারের মাধ্যমে তোমরা আমাদের সাথে যুক্ত হয়েছো, এটা একটু আমাকে জানাও। তাহলে কিন্তু জিনিসটা খুবই ইন্টারেস্টিং হবে যে আমরা ঠিক আছে। আমি হচ্ছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে সবাই কথা শুনতে পাচ্ছ, এবং একই সাথে আমাদের অনেক পেইড স্টুডেন্ট আছো যারা আমাদের পেইড কোর্সেও যুক্ত আছো, এবং একই সাথে হচ্ছে এখানেও চলে এসেছো। এটা খুব ভালো একটা বিষয় যে আমরা হচ্ছে যেরকম ক্লাসই হোক না কেন, পেইড হোক ফ্রি হোক, আমরা হচ্ছে সব ধরনের ক্লাস করব। ঠিক আছে? ওকে, ঠিক আছে। নোটিফিকেশন পাওয়া গিয়েছে, আমাদের গ্রুপগুলোতেও হচ্ছে চলে গিয়েছে। তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিব্রেইনার নার্সিং এর রোগ প্রতিরোধ ব্যবস্থা, গ্রন্থি এবং প্রজননতন্ত্র এই টপিকের উপরে ক্লাসে। এবং আমি তোমাদের সাথে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে সাবিত ভাইয়া। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আমি ফার্মেসি পড়ে তোমাদেরকে কিভাবে এই অধ্যায়টা পড়াবো, এটার কারণ হচ্ছে আমাদের ফার্মেসিতেও কিন্তু সেম ভাবে একই ধরনের পড়াশোনা করা হয়। অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ সংক্রান্ত যে মেডিসিন আমরা ব্যবহার করব সেই সম্পর্কিতও পড়াশোনা করা হয়, যে কারণে এই ব্যাপারে আমি এক্সপার্টাইজ মনে করে তোমাদের সাথে আজকে ক্লাসটা করতে এসেছি। ঠিক আছে? ওকে। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আমরা তাহলে ক্লাসটা শুরু করি। একদম প্রথমে আমরা হচ্ছে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের যে মূল প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্য হচ্ছে যে তোমাদের জন্য, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে তোমাদের যারা সিনিয়র আছে, অর্থাৎ বিগত বছরে চান্স পেয়ে গিয়েছে অসংখ্য শিক্ষার্থী আছে, বাট তার মধ্যে থেকে আমার কাছে যে কজন আর সেফ ছিল সেখান থেকে 6 জন তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমাদের একটা কি হিসাবে, একটা আমরা বলতে পারি অনুপ্রেরণা হিসাবে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ডিপ্লোমারাই এই ক্লাসটা করবে, এই ক্লাসটা ডিপ্লোমাদের জন্যই। দেখো এখানে খুব বড় করে লেখা আছে যে আজকের ক্লাসটা কার সাথে। আজকের ক্লাসটা হচ্ছে 27/8/2025 ওয়েডনেসডে, অর্থাৎ বুধবার সন্ধ্যা 7টা, যদিও একটু লেট হয়ে গিয়েছে। সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান কথাটা দেখলেই মনে করবা এটা কাদের জন্য, এটা হচ্ছে ডিপ্লোমাদের জন্য। ঠিক আছে? ডিপ্লোমাদের জন্য বিশেষায়িত। এবং ক্লাসটা কে নিবে? ক্লাসটা নিব হচ্ছে এই যে আমি। ওকে, সাবিত আহমেদ। আচ্ছা। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। তার মানে এই যে আমরা একটা কি দেখতে পাচ্ছি বলতো, এখানে কিন্তু হচ্ছে আমাদের একটা
রুটিন দেখতে পাচ্ছি। এবং বিগত ক্লাসে আমরা কিন্তু হচ্ছে ইশতিয়াম ভাইয়ের সাথে ক্লাস করেছি, এবং পরবর্তীতে একদম 5 তারিখ পর্যন্ত তুমি কিন্তু হচ্ছে এই ফ্রি ক্লাসটা করতে পারবে, এবং আশা করি প্রত্যেক দিন 7টায় তোমাকে আমি হচ্ছে এই ক্লাসরুমে দেখতে পারবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ডান। এখন আসো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। একদম প্রথমে আমাকে বলো যে আমাদের প্রত্যেকেরই জীবনে কিন্তু কখনো না কখনো রোগ, অসুখ, বিসুখ এগুলা হয়েছে কিনা বলো। আমি জানি যে এখানে যারা আছি তাদের পরিবারের অনেকের কষ্ট বা হচ্ছে নিজেরও অনেক ধরনের কষ্ট আছে, এবং সেটাকেই আমরা আসলে রোগ বলি। আসলে রোগ বলতে জিনিসটা কি? রোগ বলতে জিনিসটা বোঝানো হচ্ছে যে আমার শরীরের স্বাভাবিক অবস্থা থেকে একটু ব্যতিক্রম কি অর্থে বলো তো? যে ধরো তুমি হচ্ছে খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছো, চিল করতেছো, হঠাৎ করে তোমার সামনে একটা এক্সাম চলে এসেছে। এখন এই এক্সামটা তো তোমার জন্য খুব একটা সহনীয় না। তোমার মনে হচ্ছে যে এক্সামটা না দিতে পারলে বা এক্সামটা থেকে যদি আমি বেঁচে যেতাম তাহলে আমার জন্য ভালো হতো। অর্থাৎ আমাদের জীবনে এই যে অস্বস্তি সৃষ্টি করে এই জিনিসটাই কি আমাদের অসুখ বিসুখ। কিন্তু এটা যখন হচ্ছে আমাদের শরীরের মধ্যে, আমাদের বায়োলজিক্যালি আমাদের সমগ্র শরীর জুড়ে সমস্যা সৃষ্টি করবে, তখন সেটাকে আমরা হচ্ছে রোগ বা ডিজিজ বলি। কি বলি? রোগ বা ডিজিজ বলি। অর্থাৎ আমরা রোগ বলতে সেই জিনিসটাই বুঝি যেই জিনিসটা আমাদের শরীরে কি করে, যেই জিনিসটা আমাদের শরীরে কি সৃষ্টি করে, অসুখ সৃষ্টি করে, বা যেটাকে আমরা বলি হচ্ছে ডিজিজ। ঠিক আছে, আচ্ছা, এখন এই রোগটা কিভাবে সৃষ্টি হয় এটা আমাদের অনেক সময় মাথায় আসে না, যে আল্লাহ, আমি এই রোগটা আসলে কিভাবে আক্রান্ত হলাম। আমি তো খুব ভালো করেই চলাফেরা করতাম, আমি হচ্ছে ভালো খাবার দাবার খেতাম, তবু আমার শরীরে কিভাবে হচ্ছে এই রোগটা বাসা বাঁধলো। এটার কারণ হচ্ছে আমরা আমাদের চারপাশে দেখি কি অনেক বড় বড় মানুষ। তো এই বড় বড় মানুষ এর বাইরেও আমাদের কিন্তু সারা পৃথিবীতে কি আছে? অনুবীক্ষণিক জীব আছে। কি আছে বলতো? অনুবীক্ষণিক জীব আছে। এখন তোমরা নিশ্চয়ই জানো যে অনুবীক্ষণিক জীব কাকে বলে। অনুবীক্ষণিক জীব হচ্ছে সেই জিনিস যেটাকে তুমি কি করো, যেটাকে তুমি হচ্ছে খালি চোখে দেখতে পারো না। কি চোখে দেখতে পারো না? খালি চোখে দেখতে পারো না। তাহলে তোমাকে কিভাবে দেখতে হয়? অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে দেখতে হয়। যে কারণে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে অনুবীক্ষণিক জীব। ঠিক আছে, বিএসসিরাও করবা। আমি বলি এই ক্লাসটা ডিপ্লোমা প্লাস বিএসসিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যদিও এটার নাম হচ্ছে আমাদের ডিপ্লোমা প্লাস বিএসসি, যদিও এটার নাম কি দেওয়া আছে? সাধারণ বিজ্ঞান। তো সাধারণ বিজ্ঞান আমাদের কিন্তু বিএসসি ডিপ্লোমা উভয়ের জন্যই কি সমানভাবে প্রযোজ্য। ঠিক আছে, সো বিএসসি প্লাস ডিপ্লোমা উভয় করবা। কেউ যদি এই প্রশ্নটা আবার করে অবশ্যই কিন্তু তোমরা একটু উত্তর করে দিবা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো এখন এই যে অনুবীক্ষণিক জীবগুলো আছে এগুলা হচ্ছে আমাদের কিছু বন্ধু থাকে না যারা হচ্ছে আমাদের সাথে হাসি খুশি ভাবেই চলে, কিন্তু হচ্ছে হঠাৎ করে দেখা যায় আমাদের জীবনের সব থেকে বড় যে ক্ষতিটা তারাই হচ্ছে করে দেয়। সো অনুবীক্ষণিক জীব হচ্ছে এরকম যে ও আমার দেহে থাকবে, আমার দেহ থেকে খাবার গ্রহণ করবে, আমার দেহ থেকেই ও বেঁচে থাকবে, কিন্তু ও আমার শরীরে রোগও সৃষ্টি করবে বা আমার শরীরে কি অসুখেরও সৃষ্টি করবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় যে রোগ কিভাবে সৃষ্টি হয়। রোগ সৃষ্টি হয় এই অনুবীক্ষণিক জীবগুলো দ্বারা, এবং যখনই এই অনুবীক্ষণিক জীবগুলা তোমার দেহে রোগ সৃষ্টি করে তখন তাদের আমরা বলি হচ্ছে প্যাথোজেন। কি বলি? প্যাথোজেন। এখন তুমি তো বলবা, ভাই আমি আপনার কথা বিশ্বাস করি না, আপনি বললে কি হইলো প্যাথোজেনরা রোগ সৃষ্টি করে। আমি তোমাকে একটা উদাহরণ দেখাই। সেটা হচ্ছে এখানে যে প্যাথো কথাটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, প্যাথো কথাটা, এই প্যাথো কথাটা তোমার কাছে পরিচিত লাগছে কিনা। ধরো তোমাকে কোনো কারণে রক্ত পরীক্ষা করতে দিয়েছে, হ্যাঁ, তখন তুমি কোথায় যাও বলো তো? তখন কিন্তু তুমি প্যাথোলজিক্যাল ল্যাবে যাও বা প্যাথোলজিক্যাল ক্লিনিকে যাও, এবং সেখানে গিয়ে একজন তোমার হাতটা বেঁধে তারপর কি রক্ত নেয় না। সো এই যে তুমি প্যাথোলজিক্যাল ল্যাবে গেলা, এটার কারণ কি বলো তো? কারণ তোমার ওই রক্তটাকে পরীক্ষা করে তারা দেখবে যে তার মধ্যে কোনো প্রকার রোগ আছে কিনা। তাহলে আমরা বলতে পারি যে এই প্যাথো মানে কি? এই প্যাথো মানে হচ্ছে রোগ। ঠিক আছে, এই প্যাথো মানে কি? প্যাথো মানে হচ্ছে রোগ। ঠিক আছে, আর এই যে জেন, এই জেন মানে কি বলতো? এই জেন মানে কিন্তু জেনজি না, এই জেন মানে হচ্ছে প্রডিউস করা। কি করা? প্রডিউস করা। কি করা? প্রডিউস করা। অর্থাৎ তুমি এখন থেকে বায়োলজিতে যত জায়গায় জেন কথাটা দেখবা বেশিরভাগ ক্ষেত্রেই মনে করবা এটার অর্থ হচ্ছে প্রডিউস করা। তাহলে দুইটাকে একত্রে আমরা কি করতে পারি? কি বলতে পারি? যে রোগ প্লাস প্রডিউস করা একত্রে কি হয়ে গেল? রোগ তৈরি করা। প্রডিউস করা মানেই তো তৈরি করা। তাহলে প্যাথোজেন অর্থ হচ্ছে যারা রোগ তৈরি করে। তাহলে রোগ সৃষ্টি হয় কাদের মাধ্যমে? যারা আমাদের রোগটা সৃষ্টি করে। তারা কারা? তারা হচ্ছে প্যাথোজেন। তাহলে রোগ সৃষ্টি করে কারা? রোগ সৃষ্টি করে কারা? দ্রুত বলে ফেলো। রোগ সৃষ্টি করে কারা? রোগ সৃষ্টি করে কারা? প্যাথোজেনেরা। রোগ সৃষ্টি করে কারা? প্যাথোজেনেরা। ঠিক না? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে রোগ কারা সৃষ্টি করে, তুমি সরাসরি উত্তর করে দিবা, একদম মুখের মধ্যে মেরে দিবা যে প্যাথোজেন হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে রোগ সৃষ্টি করে প্যাথোজেনরা।
ঠিক আছে। এবং এই যে রোগ সৃষ্টি করার যে তার ধর্ম, এই ধর্মটাকে আমরা সাধারণত প্যাথোজেনিক বলি, যে এই ব্যাকটেরিয়াটা একটা প্যাথোজেনিক, ভাইরাসটা একটা প্যাথোজেনিক। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে প্যাথোজেন অর্থ কি? রোগ উৎপাদক বা রোগ সৃষ্টিকারী জীব বা বস্তু। ঠিক আছে, তাহলে তোমার কাছে যখনই প্রশ্ন আসবে তুমি একদম সহজভাবে সুন্দরভাবে উত্তর করে দিবা কি? রোগ সৃষ্টি করে প্যাথোজেনরা। এখন একটু আসো যে আমরা এই সেই ডাকাতগুলোর সাথে একটু দেখা করি, যে যেই ডাকাতগুলো আমাদের কি করে? দেহে রোগ সৃষ্টি করে। এই যে এখানে 5টা ডাকাতের নাম আছে, দেখছো? 5টা ডাকাতের নাম আছে। ডাকাতগুলোর নাম কি? প্রথমেই হচ্ছে ব্যাকটেরিয়া, আমাদের জীবনের সব থেকে পরিচিত এবং সব থেকে বলতে পারি গুরুত্বপূর্ণ। এই ব্যাকটেরিয়া জিনিসটা হচ্ছে আমাদের জীবনের বলতে পারো যে কাজের মতো, যে আমরা আমাদের কি কাজ করতে ভালো লাগে? কাজ করতে কিন্তু ভালো লাগে না, কিন্তু তবু আমাদের কাজ করতে হয়। ঠিক সেম ভাবে ব্যাকটেরিয়া আমাদের দেহের জন্য খারাপ, কিন্তু তবু আমাদের দেহে তাকে প্রয়োজন আছে। ঠিক আছে, তো ব্যাকটেরিয়া উনি হচ্ছে রোগ সৃষ্টি করে। ভাইরাস, এই লোককে তো আমরা সবাই চিনি, এবং সব থেকে বেশি চিনছি কবে বলো তো? সব থেকে বেশি চিনছি কিন্তু হচ্ছে 2020 সালে, যখন আমাদের প্রথমবারের মতো করোনা ভাই আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে আসছিল। তো সেই ভাইরাস কিন্তু হচ্ছে এই ভাইরাস। তো তোমরা যারা যারা হচ্ছে কোভিড-19 বা করোনায় আক্রান্ত হইছো, তারা কিন্তু হচ্ছে বেশ ভালো করেই জানো যে ভাইয়া এখানে যাই পড়াক না কেন, ভাইরাস এই বেটা যে রোগ সৃষ্টি করে এটা আমি খুব ভালো করেই জানি। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের একটা প্যাথোজেন। কেন? কারণ ভাইরাস হচ্ছে রোগ সৃষ্টি করে। আচ্ছা, এরপর দেখো ফাঙ্গাস, এটা হচ্ছে আমাদের ছত্রাক, এটা সম্পর্কে আমরা পড়বো। তারপরে হচ্ছে আমাদের প্রোটোজোয়া, এটাও এক ধরনের বিশেষ আমাদের কি বলে প্রকৃতকোষী জীব। এবং হেলমিন্থ, এটা হচ্ছে কৃমি। ঠিক আছে, এটা সম্পর্কে তো তোমরা জানোই যে কৃমি আসলে কি। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে কি? এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্যাথোজেনের অন্তর্ভুক্ত। এই জিনিসগুলো কি? আমাদের প্যাথোজেনের অন্তর্ভুক্ত। তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি নিচের কোনটি নিচের কোনটি রোগ সৃষ্টি করে? কি সৃষ্টি করে? রোগ সৃষ্টি করে। এটা যদি আমি তোমাকে জিজ্ঞেস করি সৃষ্টি করে, তাহলে তুমি কি উত্তর করবে? আমাকে একটু বলতে পারবা যে অ্যান্টিজেন, অ্যান্টিবডি, প্যাথোজেন, এই তিনটার মধ্যে কে হচ্ছে আমাদের রোগ সৃষ্টি করে? কে হচ্ছে রোগ সৃষ্টি করে বলো তো? আমি কিন্তু সৃষ্টির কথা জিজ্ঞেস করেছি, হ্যাঁ, যে কে রোগ সৃষ্টি করে বলো? প্যাথোজেন। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে আমাদের প্যাথোজেন। তবে একটা ছোট্ট বিষয় আছে, যে আমাদের যারাই প্যাথোজেন তারাই মূলত অ্যান্টিজেন হয়। যারাই প্যাথোজেন তারাই মূলত অ্যান্টিজেন হয়। অর্থাৎ অ্যান্টিজেন জিনিসটা হচ্ছে তোমার বাইরে থেকে আগত। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে দেহের বাইরে থেকে আগত। দেহের বাইরে থেকে আগত। অর্থাৎ তোমরা তোমাদের বাসায় কি বাইরে থেকে, অর্থাৎ আমি যদি তোমাদের বাসায় যাই, তাহলে কি তোমরা আমাকে তোমাদের বাসায় থাকতে দিবা? অবশ্যই থাকতে দিবা না। তোমাদের বাবা বা মা আমাকে কি করবে? বের করে দিবে। তাহলে এই যে আমি দেহের বাইরে বা তোমার বাসার বাইরে থেকে গিয়ে তোমাদের বাসায় থাকতে চাইলাম, এ কারণে কি? যে তারা মনে করবে বা তোমার বাসার মানুষজন মনে করবে যে আমি হয়তো বা তোমার বাসায় ক্ষতি করতে পারি, চুরি করতে পারি, ডাকাতি করতে পারি, অথবা তোমাকে পড়তে বসাতে পারি। সো এই কারণে কি? এই কারণে আমার প্যাথোজেনই কি? প্যাথোজেনই সাধারণত অ্যান্টিজেন হয়। অ্যান্টিজেন অর্থ কি? দেহের বাইরে থেকে আগত কোনো কণা। দেহের বাইরে থেকে আগত কোনো কণা, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের অ্যান্টিজেন। এবং এই অ্যান্টিজেনটাই সাধারণত প্যাথোজেন হয়। ওই যে হয় না যে সূচ হয়ে ঢোকে ফাল হয়ে বের হয়। তার মানে আমি যদি তোমাদের বাসায় গিয়ে যাই, তখন তোমার হয়তো বা মনে হতে পারে আমি একজন ভালো লোক, কিন্তু গিয়ে ধরো আমি চুরি করলাম বা তোমার ক্ষতি করলাম, তখন আমি কি হয়ে যাব? প্যাথোজেন হয়ে যাব। তাহলে তোমার বাসায় আমি গেলাম অ্যান্টিজেন হিসেবে, কিন্তু বের হলাম কি? প্যাথোজেন হিসেবে। এবং তোমার যে বাবা মা, সেই যে বাবা মা আমাকে বাধা দিল বা হচ্ছে আমাকে তোমাদের বাসায় থাকতে দিল না, এটার কারণ কি? কারণ হচ্ছে তারা তোমাকে প্রোটেক্ট করছে। এবং এই প্রোটেকশনটা কে দেয়? এই প্রোটেকশনটা দেয় হচ্ছে আমাদের অ্যান্টিবডি। ঠিক আছে, এই অ্যান্টিবডি কি করে? এই অ্যান্টিবডি হচ্ছে আমাদেরকে প্রোটেকশনটা দেয়। ঠিক আছে, এর থেকে সহজ উদাহরণ আর হয় না, যে তোমার শরীরে যখন কোনো কণা ঢুকতে চায় তখন সে অ্যান্টিজেন হিসাবে যায়, কিন্তু সে যদি ক্ষতি করে তাহলে সে কি হয়ে যায়? প্যাথোজেন হয়ে যায়। এবং তোমার বাসায় যে লোকজন বা হচ্ছে আমার শরীরের যে জিনিসপত্র বা শরীরের যে প্রোটিন কণা এই অ্যান্টিজেন বা প্যাথোজেনকে আক্রমণ করে, বাধা দেয়, সে হচ্ছে কি? অ্যান্টিবডি। ঠিক আছে,
ওকে, ডান, ভেরি গুড। তো এই জিনিসটা আমরা দেখলাম, আমরা এগুলো সম্পর্কে কথা বলবো। সো ব্যাকটেরিয়া কি, এখানে খুব সহজভাবে আমি তোমাকে দেখাবো, এটা জাস্ট তোমার নিজের পড়ার জন্য রেখেছি। ব্যাকটেরিয়া কি, এই যে বেশ বড় আকারের ব্যাকটেরিয়া, এটা কি, এটার হচ্ছে আমাদের এককোষী আদিকোষী জীব, ঠিক আছে, এককোষী এবং আদিকোষী জীব। এটার উদাহরণ হচ্ছে এই যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস, লাইম ডিজিজ, সিফিলিস, এগুলো হচ্ছে উদাহরণ। তারপরে এটার প্রতিষেধক কি, এটার প্রতিষেধক হচ্ছে অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যান্টিবায়োটিক যদি ব্যাকটেরিয়ার প্রতিষেধক হয় বা এটার বিপরীতে কাজ করে, তাহলে আমাকে একটু বলো তো যে এই অ্যান্টিবায়োটিক কি ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে? আমাকে একটু বলতে পারবা যে এটা কি ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে? ভাইরাসের বিরুদ্ধে কি কাজ করবে? একটু বলো তো যে আমাদের অ্যান্টিবায়োটিক এটা যদি ব্যাকটেরিয়ার প্রতিষেধক হয়, তাহলে এটা কি ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে? তোমাদের কাছে মনে হয় আমার কথা একটু পরে যাচ্ছে? দেখছো, তোমরা কিন্তু হচ্ছে বিশাল একটা ভুল করে ফেলেছো, ঠিক আছে, এবং এইটা কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছিল। এটা তোমাদের পরীক্ষায় এসেছিল, এবং তোমরা যদি এই মুহূর্তে পরীক্ষা দিতে তাহলে তোমরা কিন্তু ভুল করতে। মাথায় রাখবা, এই অ্যান্টি কথাটা যার সাথে থাকবে, এই অ্যান্টি কথাটা যার সাথে থাকবে একমাত্র তার উপরেই কাজ করবে। অ্যান্টি কথাটা যার উপরে থাকবে একমাত্র তার সাথেই কাজ করবে, ঠিক আছে। এটা কি হলো, একটু দাঁড়াও, সেকেন্ড। আচ্ছা, সো অ্যান্টি কথাটা যার সাথে থাকবে শুধুমাত্র তার ক্ষেত্রেই কাজ করবে। তার মানে বায়োটিক, বায়োটিক মানে কি, বায়োটিক মানে হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়া সংক্রান্ত। বায়োটিক মানে কি, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া সংক্রান্ত, ঠিক আছে, বায়োটিক মানে কি, ব্যাকটেরিয়া সংক্রান্ত। তাহলে অ্যান্টিবায়োটিক কি, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার, আমরা বলতে পারি কি, বিপরীত, বা হচ্ছে ব্যাকটেরিয়ার প্রতিপক্ষ, ব্যাকটেরিয়ার কি, প্রতিপক্ষ। এবং ঠিক এই কারণেই আমাদের কখনোই এই অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে না। একদম ভালো করে মাথায় রাখো যে ভাইরাসের বিরুদ্ধে কি, এটা কখনোই কাজ করবে না। একদম ভালো করে মাথায় রাখো, এবং এটা কখনো ভুলবা না যে আমার যার সাথে অ্যান্টি, ধরো তোমার সাথে অ্যান্টি, বা দেখি এখান থেকে দুইজনের নাম নেই, শোনো, আমাদের সাথে ধরো মাহফুজা সাথী, ওর সাথে সাদিয়া বিনতে কাশেমের হচ্ছে একটা ঝগড়া, হ্যাঁ। সো সাথী আর সাদিয়া হচ্ছে দুইজন পরস্পরের প্রতিপক্ষ। এখন আমি যদি সেখানে যাই, আমাকে কি দুইজনের একজনও মারবে? কখনোই মারবে না, তখন বলবে যে স্যার আসসালামু আলাইকুম। কিন্তু ওরা যখন দুইজন সামনাসামনি হবে তখন কি করবে? তখন একজন আরেকজনের সাথে মারামারি করবে না? একই কথা হচ্ছে এখানে, যে আমার ব্যাকটেরিয়া আর অ্যান্টিবায়োটিক, এখানে ব্যাকটেরিয়া ধরো হচ্ছে আমাদের এই যে সাথী, আর অ্যান্টিবায়োটিক হচ্ছে আমাদের সাদিয়া। সো একজন আরেকজনকে পেলে কি তারা মারামারি করবে, বা আমাদের যে একটু শক্তিশালী, অ্যান্টিবায়োটিক শক্তিশালী, সে হচ্ছে ব্যাকটেরিয়াটাকে কি আক্রমণ করবে। বাট ওইখানে যদি আমি ভাইরাস হিসেবে যাই, আমাকে কিন্তু না সাদিয়া কিছু বলবে, না আমাদের সাথী কিছু বলবে, ঠিক আছে। এই যে আমাদের একজন ব্যাকটেরিয়া কিন্তু চলে আসছে, শাহিন খন্দকার ভাই। আমরা খুবই অবাক হয়েছি যে এখানে আসলে শাহিন খন্দকার ভাইয়ের কোনো ক্লাস কেন নাই, কি বলো? এখানে কোনো শাহিন খন্দকার ভাইয়ের ক্লাস না থাকায় আমরা কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কি বলো? সবাই প্রতিবাদ জানাও যে হ্যাঁ ভাই, আমরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছি যে এখানে কেন শাহিন খন্দকার ভাইয়ের কোনো ক্লাস নাই, ঠিক আছে। এটা তোমরা একটু ছোটখাটো প্রতিবাদ জানিয়ে রেখো। ওকে, সো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে, ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে না। কেন এটা মাথার উপর থেকে যাবে? এত সুন্দর করে তোমাকে উদাহরণ সহ বুঝালাম, তাও আরেকবার বুঝায় বলি। ধরো তোমার হচ্ছে ব্যাকটেরিয়া, তোমরা যারা হচ্ছে মানবিক বা হচ্ছে কমার্সের আছো তাদের জন্য হয়তো বা একটু কষ্ট হতে পারে, বাট তোমার হচ্ছে বুঝতে হবে। সো ব্যাকটেরিয়া এটা কি করে, এটা হচ্ছে রোগ সৃষ্টি করে। ব্যাকটেরিয়া কি করে, রোগ সৃষ্টি করে। এটুকু তো আমরা জানি যে ব্যাকটেরিয়া কি করে, ব্যাকটেরিয়া হচ্ছে সাধারণত আমাদের দেহে রোগ সৃষ্টি করে। এখন তোমার দেহে যদি রোগ সৃষ্টি করে, তখন তোমার কি করা উচিত? তোমার ক্লাস, তখন তোমার কি করা উচিত? তখন তোমার উচিত এই ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে দেওয়া, এই ব্যাকটেরিয়াটাকে কি ধ্বংস করে দেওয়া। সো সেই ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা কি বলছিলাম, যে আমাদের আমাদের যে প্যাথোজেন আছে, সেই প্যাথোজেনকে, আমাদের যে প্যাথোজেন আছে, প্যাথোজেন মানে কি, প্যাথোজেন মানে হচ্ছে রোগ সৃষ্টিকারী, ঠিক আছে, রোগ সৃষ্টিকারী, রোগ সৃষ্টিকারী। তাহলে আমরা বলছিলাম কি, যে প্যাথোজেনের বিরুদ্ধে কে কাজ করে? প্যাথোজেনের বিরুদ্ধে কাজ করে কিন্তু হচ্ছে আমাদের অ্যান্টিবডি। কে কাজ করে? অ্যান্টিবডি। প্যাথোজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি কাজ করে, ঠিক আছে, প্যাথোজেনের বিরুদ্ধে, প্যাথোজেন এর বিরুদ্ধে কাজ করে, ঠিক আছে।
এটা কার বিরুদ্ধে কাজ করে? প্যাথোজেনের বিরুদ্ধে কাজ করে। সো এখন একটু আমাকে দেখো যে ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে, তাহলে এটাকে যদি আমরা নির্মূল করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? জাস্ট এই অ্যান্টি লাগাই দিতে হবে। কি লাগাই দিতে হবে? অ্যান্টি। তাহলে আমরা সেটাকে লিখতে পারি কি? ব্যাকটেরিয়া, তারপরে কি? অ্যান্টিবায়োটিক। এখন এই বায়োটিক মানে কি? বায়োটিক মানেই হচ্ছে ব্যাকটেরিয়া। বায়োটিক মানে কি? ব্যাকটেরিয়া। বায়োটিক মানে কি? ব্যাকটেরিয়া। তাহলে অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক হচ্ছে আমাদের এই যে ব্যাকটেরিয়া সংক্রান্ত যে রোগটা আছে সেই রোগ নির্মূল করবে। সেই রোগটাকে কি করবে? নির্মূল করবে। তাহলে আমাকে একটু বলতে পারবা যে এই এই দুইটার মধ্যে, এই যে ব্যাকটেরিয়া এবং অ্যান্টিবায়োটিক, এই দুজনের মধ্যে প্যাথোজেনকে, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে বুঝবা যে পরবর্তী অংশগুলো তুমি খুব সহজেই ভাবেই বুঝবা। আমাদের ব্যাকটেরিয়া এবং অ্যান্টিবায়োটিক এই দুজনের মধ্যে প্যাথোজেনকে, হু ইজ দ্য প্যাথোজেন? বলো। ব্যাকটেরিয়া এবং হচ্ছে অ্যান্টিবায়োটিক এই দুজনের মধ্যে প্যাথোজেনকে একদম স্পষ্ট করে লেখা আছে, কিন্তু একদম স্পষ্টভাবে লেখা আছে ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে, প্যাথোজেনের রোগ সৃষ্টি করে। তাহলে ব্যাকটেরিয়া এবং অ্যান্টিবায়োটিকের মধ্যে আমাদের কি প্যাথোজেনকে? প্যাথোজেনকে বলো। ব্যাকটেরিয়া। ভেরি গুড। যারা যারা এটা অ্যান্টিজেন বলতেছো তারা তো ভুল করতেছো। এই যে দেখো আমি কি বলছি, ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে, প্যাথোজেনও রোগ সৃষ্টি করে। তাহলে ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হচ্ছে একটা প্যাথোজেন। ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হচ্ছে একটা প্যাথোজেন। ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হচ্ছে একটা প্যাথোজেন। ঠিক আছে। আবার আমরা যদি অ্যান্টিবায়োটিকের থেকে লক্ষ্য করি তাহলে এটা কি? এটা হচ্ছে একটা অ্যান্টিবডি। ঠিক আছে, এটা একটা কি? অ্যান্টিবডি হিসেবে কাজ করবে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমাদের প্যাথোজেন, প্যাথোজেন কি? রোগ সৃষ্টিকারী। ব্যাকটেরিয়াও কি? একটা রোগ সৃষ্টিকারী, যে কারণে ব্যাকটেরিয়া একটা প্যাথোজেন। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে আসো ভাইরাস। ভাইরাস কি? ভাইরাস হচ্ছে অকোষীয়। অকোষীয় কেন? কারণ হচ্ছে এটার কোনো কোষ নেই, আণুবীক্ষণিক বস্তু, পোষক কোষ ব্যতীত। পোষক কোষ মানে কি বোঝো? যে তোমার বাসায় আমি যে যাব, তো তোমার বাসায় যদি আমি যাই তাহলে তোমার বাসা হচ্ছে পোষক, বা হচ্ছে তোমার বাসাটা হোস্ট, আর আমি কি? আমি হচ্ছে ভাইরাস। অর্থাৎ তোমার বাসায় যে আমি থাকছি এই ব্যাপারটাকে বলা হচ্ছে পোষক, আর আমি যে যাচ্ছি আমি তো ভাইরাস। পোষক কোষ ব্যতীত বংশবৃদ্ধিতে অক্ষম। এটার উদাহরণ দেখো। উদাহরণগুলো কি কি? আমাদের খুবই পরিচিত কিছু উদাহরণ আছে, যেমন কোভিড-19, ফুট অ্যান্ড মাউথ রোগ, এটা হচ্ছে গরুর হয়ে থাকে। তারপরে কি? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। সো এগুলো হচ্ছে আমাদের উদাহরণ, আমরা অনেক পড়েছি। এই যে দেখো, প্রতিষেধক কি? অ্যান্টিভাইরাল ঔষধ। তাহলে আমাদের ব্যাকটেরিয়ার জন্য কাজ করে কে? ব্যাকটেরিয়ার জন্য, সরি, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে অ্যান্টিবায়োটিক, আর ভাইরাসের বিরুদ্ধে কাজ করে কে? অ্যান্টিভাইরাল। ঠিক আছে। এবং এই ভাইরাল কিন্তু সেই ভাইরাল না। ঠিক আছে, এই ভাইরাল কি? সেই ভাইরাল? এই ভাইরাল কি সেই ভাইরাল? এই ভাইরাল কিন্তু সেই ভাইরাল না। এই ভাইরাল মানে হচ্ছে ভাইরাস। এই ভাইরাস মানে কি? সরি, এই ভাইরাল মানে কি? ভাইরাস। ওকে, তাহলে তোমাদেরকে আরেকবার শিখিয়ে দেই যে বায়োটিক মানে কি। বায়োটিক বলতে এখানে বোঝানো হচ্ছে ব্যাকটেরিয়াকে। বায়োটিক বলতে এখানে বোঝানো হচ্ছে ব্যাকটেরিয়াকে, আর আমাদের ভাইরাল বলতে বোঝানো হচ্ছে ভাইরাসকে। ঠিক আছে, ভাইরাল বলতে বোঝানো হচ্ছে কাকে? ভাইরাসকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, ঠিক আছে। এরপরে আসো, আরো একটা আছে, সেটা হচ্ছে ছত্রাক। ছত্রাক তো আমরা সবাই চিনি যে প্রকৃতপক্ষে একটা অর্গানিজম বা জীব, যেমন হচ্ছে ইস্ট, তারপরে হচ্ছে মোল্ডস, তারপরে হচ্ছে মাশরুম, এগুলো প্রত্যেকটাই আমরা হচ্ছে চিনে থাকবো। এবং এটার উদাহরণ হচ্ছে, মানে এটার রোগ সৃষ্টি করে। এখানে উদাহরণ বলতে কি, যে রোগের নাম। ঠিক আছে, এটা একটু লেখা আমার ভুল হয়েছে, এখানে রোগের উদাহরণ দিলে ভালো হতো। যেমন অ্যাথলিট ফুডস, ওই যে অ্যাথলেট যারা আছে, বিশেষ করে যারা অলিম্পিকে দৌড়ায়, তাদের দেখবা যে হাত বা হচ্ছে যে বিভিন্ন জায়গায় হচ্ছে ওই যে গরুর মতো আর কি হয়ে যায় আর কি, বলা যেতে পারে অনেক স্কার্স পড়ে যায়। সো সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যাথলিটস ফুড। তারপরে হচ্ছে থ্রাশ, তারপরে রিং ওর্ম, এগুলো তো আমরা চিনিই থাকবো। এবং এটার প্রতিষেধক কি? এই যে দেখো, অ্যান্টি ফাঙ্গাল ঔষধ। তাহলে অ্যান্টি ফাঙ্গাল কি আবার মানে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে? কাজ করবে না। আবার এটা কি ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে? এটা কিন্তু ভাইরাসের বিরুদ্ধেও কাজ করবে না। শুধুমাত্র ছত্রাক জাতীয় এই ধরনের রোগের বিরুদ্ধে অ্যান্টিফাঙ্গাল ঔষধ কাজ করবে। ঠিক আছে, এবং ছত্রাকগুলো তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়াটা তোমরা সাধারণত সব থেকে ভালো চিনবা হচ্ছে ম্যালেরিয়ার ক্ষেত্রে। সব থেকে কোথায় ভালো চিনবা? ম্যালেরিয়ার ক্ষেত্রে। অনেকের কাছে আমি জিজ্ঞেস করি যে ম্যালেরিয়া রোগটা সাধারণত কার মাধ্যমে হয়, তো তোমাদের একটা কমন উত্তর থাকে, এইদার ভাইরাস নাহলে ব্যাকটেরিয়া। এই দুটো তো অন্তর্ভুক্ত নাই। আবার অনেকে মাঝে মাঝে কি বলে যে এটা হচ্ছে কি একটা আণুবীক্ষণিক ব্যাপার স্যাপার। বাট আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই প্রোটোজোয়ার কারণে, প্রোটোজোয়া এই যে দেখছো,
এটা হচ্ছে অ্যামিবার মতো করে থাকতে পারে, অর্থাৎ এটা নিজের মতো করে একটা আকার আকৃতি যাই বলো না কেন সেরকম করে সে করে নিতে পারে। সো এই হচ্ছে আমাদের সেই প্রোটোজোয়া, যেটা হচ্ছে আমাদের ম্যালেরিয়ার সব থেকে পরিচিত যে ম্যালেরিয়া রোগটা আছে সেটা হচ্ছে ওর মাধ্যমে হয়ে থাকে। এবং এটার বিরুদ্ধে আমরা প্রতিষেধক কি ব্যবহার করব? অবশ্যই অ্যান্টি প্রোটোজোয়াল। তাহলে প্রতিষেধক অর্থাৎ যার বিরুদ্ধে কাজ করবে তার নামের আগে কি আছে? অ্যান্টিটা আছে। তাহলে প্রোটোজোয়া রোগ সৃষ্টি করে, অ্যান্টি প্রোটোজোয়াল রোগটাকে নির্মূল করে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে একটু বলো এটার উত্তর কে পারবে? নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের কোন অঙ্গ? দ্রুত দ্রুত উত্তর করে ফেলো, দ্রুত উত্তর করে ফেলো, দ্রুত উত্তর করে ফেলো। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের কোন অঙ্গ? দ্রুত বলো। সাদিয়া ইয়াসমিন বর্ষা, তুমি কি সায়েন্স, আর্টস নাকি কমার্স? আমাকে একটু জানাও। ম্যালেরিয়া প্রোটোজোয়া, ঠিক আছে। আচ্ছা বলো, নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোন অঙ্গ? এটা তো সবাই পারবা, এটা সবাই পারবা, আমি জানি যে আমাদের নিউমোনোকক্কাস নিউমোনিয়া, এটার আক্রমণে আমাদের কি হয়? এই নিউমোনিয়া রোগটা হয়ে থাকে। ফুসফুস, ভেরি গুড। এটার উত্তরটা কি? এটার উত্তরটা হচ্ছে ফুসফুস। এখন তোমার পরীক্ষায় কি আসতে পারে জানো? পরীক্ষায় আসতে পারে নিউমোনিয়া, নিউমো ক্ষেত্রে কোন ঔষধ ব্যবহার করবে? এটার উত্তরটা যে করতে পারবে সে কিন্তু হচ্ছে মানে পুরা জিনিসটা তার জন্য হচ্ছে সহজ হয়ে গেল। নিউমোনিয়ার ক্ষেত্রে কোন ঔষধ ব্যবহার করবে বলতে পারবা? এটা তোমাদের জন্য অপশন রাখছি। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, অথবা অ্যান্টি ফাঙ্গাল। কোনটা বলো, দ্রুত বলে ফেলো। দেখি আমি এখানে তোমাদের তোমাদের রেসপন্স দেখতে পাচ্ছি, তোমাদের রেসপন্স, দ্রুত রেসপন্স করে ফেলো যাতে করে হচ্ছে আমরা খুব দ্রুত আজকে অনেকগুলা আমরা হচ্ছে প্রশ্ন সলভ করব। হ্যাঁ, এটার উত্তর করো। এটা আমার সম্ভবত একটু পরে যাচ্ছে তোমাদের কাছে। ভেরি গুড। ওকে, অ্যান্টিবায়োটিক। না না, এই যে দেখো একজন কিন্তু মাঝখানে অ্যান্টিভাইরাল বলে ফেলেছো, তার মানে কি সে জানে না যে নিউমোনিয়া রোগটা আমাদের কি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্রেপ্টোকক্কাস স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এই ব্যাকটেরিয়ার কারণে হয়। ঠিক আছে, এটা কি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এই ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে আমাদের এই রোগটা হয়ে থাকে। ব্যাকটেরিয়া, এই রোগটা হয়ে থাকে কিসের কারণে? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি রোগের কারণে। এখন যদি তোমার দেহে ব্যাকটেরিয়া আক্রমণ করে, তুমি তাকে আক্রমণ করবা কি দিয়ে? অ্যান্টিবায়োটিক দিয়ে। এবং আমি আলহামদুলিল্লাহ মানে এটা তোমাদের সবাইকে বুঝাতে পেরেছি, এবং এটার একটা ভালো উদাহরণ হচ্ছে তোমরা সবাই এটা সঠিক উত্তর দিয়েছো, দুই একজন বাদে। ঠিক আছে, ভেরি গুড, অ্যান্টিবায়োটিক। কারণ কি? কারণ নিউমোনিয়া রোগটা হয় কিসের কারণে? ব্যাকটেরিয়ার কারণে। নিউমোনিয়া রোগটা যেহেতু ব্যাকটেরিয়ার কারণে হয়, তাহলে ব্যাকটেরিয়ার জন্য আমরা কোন ধরনের ঔষধ ব্যবহার করব? অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করব। আবার যদি কোনো ভাইরাসের কারণে রোগ সৃষ্টি হতো, তখন সেখানে আমরা কি ব্যবহার করতাম? তখন সেখানে আমরা ব্যবহার করতাম অ্যান্টিভাইরাল। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, এটা বলো কোনটি অসংক্রামক রোগ? এটার উত্তর করে ফেলো, কোনটি অসংক্রামক রোগ? ভেরি গুড। তোমরা যত বেশি রেসপন্স করবা দেখবা যে তোমাদের জন্য কিন্তু ফ্রি ক্লাসের পরিমাণ তত বাড়তে থাকবে। যত বেশি রেসপন্স তত বেশি কি? তত বেশি হচ্ছে তোমাদের ফ্রি ক্লাসের পরিমাণ, নাকি? ভেরি গুড, ওকে। আচ্ছা, আমাদের কাছে হচ্ছে আসতেছে প্রথম প্রশ্ন। প্রথম মানে প্রশ্নের উত্তর কিন্তু ইতিমধ্যে চলে আসছে আমাদের কাছে, যদিও হচ্ছে কোনো কারণে আমাদের ফেসবুকটা স্লো। ভেরি গুড, ডায়াবেটিস। ওকে, আমরা একটু দেখি কি কি আছে এখানে। প্রথমে আছে কলেরা। কলেরা কোন ধরনের রোগ? কলেরা কিন্তু হচ্ছে একটা
ব্যাকটেরিয়া সংক্রান্ত রোগ, ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার আক্রমণে হয়। করোনা, করোনা কি নোভেল করোনা ভাইরাস, তার মানে কি এটা একটা ভাইরাস জনিত রোগ। গুটি বসন্ত, এটার জন্য আমাদের যে এটা আছে জোস্টার ভাইরাস, তার মানে কি সেটাও একটা ভাইরাস। তার মানে আমাদের দুইটা এখানে ভাইরাস আছে, একটা কি আছে, একটা হচ্ছে ব্যাকটেরিয়া আছে। কিন্তু আমাদের এই যে কি আছে ডায়াবেটিস, এই ডায়াবেটিসের জন্য কিন্তু হচ্ছে আমাদের কোনো কি নাই, মানে এরকম সংক্রমণজনিত বা কমিউনিকেবল ডিজিজ না। এটা এটা কি, এটা হচ্ছে আমাদের যদি আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের যে কোষ আছে আমাদের আলফা কোষ বিটা কোষ, সেই বিটা কোষের যে ইনসুলিন ক্ষরণ হয় সেটা যদি কোনো সমস্যা হয় তখন আমাদের কি এই ডায়াবেটিস রোগটা হয়ে থাকে। এবং এ কারণে আমরা বলতে পারি কি ডায়াবেটিস একটা অসংক্রামক রোগ। অসংক্রামক বলতে আসলে কি বোঝানো হচ্ছে, যে এটা কোনো প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া বা এ ধরনের জিনিসপত্র দ্বারা আক্রান্ত হয় না আর কি। ওকে, তাহলে সঠিক উত্তর কি ডায়াবেটিস। ভেরি গুড। আচ্ছা এরপর বলো, এই যে এই প্রশ্নটা কিন্তু বিগত বছরের প্রশ্ন, এই প্রশ্নটা কি বিগত বছরের প্রশ্ন এবং এটা এসেছে বিগত বছরের, এবং এটা তোমাদের নার্সিং এ যেমন এসেছে ঠিক তেমন ভাবে কিন্তু তোমাদের বিসিএস এও এই প্রশ্নটা চলে আসছে। বিসিএস এও কি এই প্রশ্নটা চলে আসছে, ঠিক আছে। তাহলে এটার উত্তর কি, যে অণুজীব রোগ সৃষ্টি করে তাকে কি বলা হয়, তাকে আমরা কি বলতে পারি, তার কি নাম দিতে পারি বলো। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তার আমরা কি নাম দিব, তাকে আমরা কি নামে ডাকতে পারি। আমি যদি গান গেতে পারতাম তাহলে হচ্ছে এখানে একটা খুব সুন্দরই হইতো নাকি। বলো এটা, যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে কি বলা হয়। এই শিলামণিকে ধরো তো কেউ, শিলামণি আর ক্ষণিকের অতিথিকে ধরো, সবাই শিলামণি আর ক্ষণিকের অতিথিকে ধরো। এটা আমরা এতক্ষণ ধরে পড়ে আসতেছি যে যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে আমরা এক কথায় কি বলবো, প্যাথোজেনিক, অর্থাৎ যারা রোগ সৃষ্টি করে। টক্সিন মক্সিন এগুলো তো একদম বাইরের জিনিস, আমাদের মূল উত্তরটা কি প্যাথোজেনিক। কারণ আমরা এখানে খুব ভালো করে দেখতে পাচ্ছি যে সব অণুজীব এবং একই সাথে কি রোগ সৃষ্টি করে, কি সৃষ্টি করে, রোগ সৃষ্টি করে। তাহলে রোগ সৃষ্টি করে যেহেতু, তার মানে কি, তার মানে সে একটা আমাদের কি বলতে পারি, সে হচ্ছে আমাদের একটা প্যাথোজেনিক। সে কি, সে হচ্ছে প্যাথোজেনিক। এই যে সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। সেই প্রশ্নটার আগে আমরা হচ্ছে একটু টপিক নিয়ে আলোচনা করি। সো এই পর্যন্ত তোমরা সবকিছু বুঝতে পেরেছো কিনা বলো। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের যা পড়িয়েছি সেখানে মূল প্রশ্নই ছিল একটা, সেটা হচ্ছে প্যাথোজেন সংক্রান্ত। সেটা কি সংক্রান্ত, প্যাথোজেন সংক্রান্ত। এবং তোমাদের কিন্তু আমরা যে পেইড ক্লাস নিব সেখানেও কিন্তু হচ্ছে আমরা এই ক্লাসটা খুব সুন্দরভাবে এবং ধরে ধরে প্যাথোজেন সম্পর্কে অনেকক্ষণ ধরে আমরা আলোচনা করে তারপরে হচ্ছে প্যাথোজেনটা নিয়ে বুঝতে পেরেছি, ঠিক আছে। দেখতেছি তো আমি, শশী তোমার কমেন্ট আমি দেখতেছি, সবার কমেন্টই দেখতেছি, বাট আমরা একটু ধীরে ধীরে সুন্দরভাবে শেষ করবো, যে কারণে আমি এখানে ফোকাসটা বেশি করতেছি, ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন আসো, অনেকক্ষণ ধরে তো হচ্ছে তোমাদের বাসা আক্রমণ করার চেষ্টা করেছি। এখন তোমাদের কি করতে হবে, এখন তোমাদের বাসাটাকে আমার থেকে প্রোটেক্ট করতে হবে। সো এই প্রোটেকশনের জন্য তোমার বাসায় তুমি যে একটা সিস্টেম দাঁড় করাবে, যে যদি সাবিত ভাইয়া যায় তখন হচ্ছে আমার অ্যালার্ম বাজবে, অথবা হচ্ছে তখন আমি হচ্ছে বাইরে এমন একটা সিস্টেম দাঁড় করাবো যে ভাইয়া যদি আয়শা কলিং বেলে ক্লিক করে সাথে সাথে ভাইয়ের নাক মুখে একটা ঘুষি লাগবে, অথবা হচ্ছে ভাইয়ের গায়ে পানি পড়বে, অথবা হচ্ছে কারেন্টে শক খাবে। সো এই যে তুমি একটা সিস্টেম দাঁড় করাবা, যেই সিস্টেমের মাধ্যমে তোমার বাসাটা সুরক্ষিত থাকবে, এই ব্যাপারটাকে আমাদের শরীরের ভাষায় আমরা বলি ইমিউনিটি বা অনক্রমতা, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, ইমিউনিটি বা অনক্রমতা। অর্থাৎ তুমি তোমার দেহটাকে প্রোটেক্ট করার জন্য তোমার দেহের মধ্যে আল্লাহ যে একটা সিস্টেম তৈরি করে দিয়েছে, সেই সিস্টেমটাই হচ্ছে ইমিউনিটি বা অনক্রমতা। দেখো যে প্রক্রিয়ায় দেহ ক্ষতিকর অণুজীব ও বিষাক্ত রাসায়নিক পদার্থের সম্ভাব্য ক্ষতি থেকে নিজেকে রক্ষা করে তাকে ইমিউনিটি বা অনক্রমতা বলে। তার মানে তুমি তোমার বাসাটাকে যেইভাবে সেভ করলে তোমার দেহ তোমার দেহের সিস্টেম তোমার দেহটাকে যেভাবে এই ক্ষতিকর জিনিসপত্র থেকে রক্ষা করবে, দুইটা একই কথা। দুইটাই হচ্ছে আমাদের ইমিউনিটি বা অনক্রমতা, ঠিক আছে। হ্যাঁ, আমি এতই ডেঞ্জারাস যে আমার জন্য তোমাদের কি ইমিউনিটি সিস্টেমটাকে হাই করতে হবে, ঠিক আছে। বাসার যত প্রকার সিস্টেম আছে সেগুলোকে কি আরো ভালো করতে হবে। এবং এটার জন্য তোমার কি প্রয়োজন, এটার জন্য হচ্ছে ভালো খাবার দাবার প্রয়োজন, তারপরে হচ্ছে নিয়মিত ভালো করে পানি পান করা প্রয়োজন, এবং একই সাথে কি নিয়মিত শরীর চেক আপ করা প্রয়োজন, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ইমিউনিটি বা অনক্রমতা, ঠিক আছে। এবং যে কোনো সময় কিন্তু হচ্ছে তোমরা যদি হচ্ছে চান্স পাও, হ্যাঁ, চান্স পাওয়ার পর তোমাদের বাসায় কি যে কোনো সময় গিয়ে আমি হচ্ছে এই জিনিসটা নিয়ে যাব, ঠিক আছে। এই যে আমাদের এমডি বনি আমিন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ টাঙ্গাইল, যে কোনো সময় তোমাদের বাসায় গিয়ে কি এটা দিয়ে আসবো। সো
এই জিনিসটা যদি তোমাদের বাসায় নিয়ে যেতে চাই বা হচ্ছে আমাকে স্বাভাবিকভাবে নিয়ে যেতে দিতে চাও, তাহলে কি তোমার শরীরের অনক্রমণতা তন্ত্র বা তোমাদের বাসার অনক্রমণতা তন্ত্র বাড়িয়ে ফেলো, ঠিক আছে? ওকে, আচ্ছা আমাকে একটু বলো তো যে এই জিনিসটা কে কে চাও? এই জিনিসটা এখানে তোমার নাম, তারপরে হচ্ছে ধরে নাও এখানে ঢাকা নার্সিং কলেজ, এটা কে কে চাও বলো? এখানে ধরো এই যে হালিমা আক্তার নিশু, ওর নাম লেখা থাকলো, তারপর এখানে লেখা থাকলো হচ্ছে ঢাকা নার্সিং কলেজ ঢাকা, এটা এটা কে কে চাও একটু বলো তো আমাকে। ইনশাল্লাহ শিরিনা আক্তার। এখানে আমি কয়েকজনের নাম দেখতে পাচ্ছি যারা হচ্ছে আমাদের যে অ্যাপ রিভিউটা আছে, অ্যাপ রিভিউ যে আমাদের কম্পিটিশনটা আছে সেখানে অংশগ্রহণ করেছে, এবং এই যে জিনিসটা যে আমি আসলে অ্যাপটা কিভাবে ব্যবহার করছি, একটা কৃতজ্ঞতা প্রকাশ, এটা কিন্তু অসাধারণ, এবং এইসব বিষয় তোমাকে কিন্তু হচ্ছে ভাগ্যের দৌড়ে অনেক এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? ইনশাল্লাহ, ভেরি গুড, সবাই ইনশাল্লাহ বলতেছে, আশা করি প্রত্যেকের এই ইনশাল্লাহটা একদিন আলহামদুলিল্লাহতে পরিণত হোক, ঠিক আছে? ওকে, ভেরি গুড। আচ্ছা এখন আসো আমরা একটু দেখি ইমিউনিটির মধ্যে আমাদের আছে লিম্ফয়েড অঙ্গ, অর্থাৎ মানবদেহের অনক্রম ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট অঙ্গসমূহকে আমরা লিম্ফয়েড অঙ্গ বলি, এবং একই সাথে আমরা বলতে পারি যে এই লিম্ফয়েড অঙ্গগুলো অসংখ্য লিম্ফোসাইট, আমরা যখন আমাদের অন্য কোনো ফ্রি কোর্সে বা পেইড কোর্সে যখন রক্ত সম্পর্কে পড়বো, কি সম্পর্কে? রক্ত সম্পর্কে পড়বো, সেই রক্তের মধ্যে আমরা আরবিসি দেখতে পাবো, তারপরে হচ্ছে যেটার কারণ, তারপরে হচ্ছে আমরা ডাব্লিউবিসি দেখতে পাবো, তারপরে হচ্ছে আমরা প্লেটলেট দেখতে পারবো, এবং এই ডাব্লিউবিসির মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের এই লিম্ফোসাইট, ঠিক আছে? একটা গুরুত্বপূর্ণ জিনিস কি এই লিম্ফোসাইট, এবং এই লিম্ফোসাইট আমাদের দেহের যাবতীয় যত প্রকার আক্রমণ আছে সেই আক্রমণগুলোকে প্রতিরোধ করে। সো এরকম ক্ষুদ্র রক্তকণিকা উৎপাদন এবং সঞ্চয় করে অনক্রম ব্যবস্থার প্রধান ভূমিকা পালন করে। তাহলে লিম্ফয়েড অঙ্গ কি? মানবদেহের অনক্রম ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট অঙ্গসমূহ। এটার মধ্যে কি কি পড়তে পারে? এটার মধ্যে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট এই যে রক্ত যেসব জায়গায় প্রবাহিত হচ্ছে সেই রকম। সো এই লিম্ফয়েড অঙ্গগুলো কি আমাদের দেহের অন্যতম মানে অনক্রম ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এবং একদম প্রথমে তোমরা যখন এখানে আমাদের একটা ছবি দেখছো না, এই যে ছবিটা দেখছো, এখানেও কিন্তু হচ্ছে অনেকগুলো আমাদের লিম্ফয়েড অঙ্গ আছে, ঠিক আছে? এখানেও কিন্তু আমাদের অনেকগুলো কি, অনেকগুলো না, দুই তিনটা লিম্ফয়েড অঙ্গ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওকে, সো এই জিনিসগুলো আমরা হচ্ছে আরো বিস্তারিত আকারে জানতে পারবো যখন হচ্ছে আমাদের ফার্স্ট টাইমের কোর্সগুলো শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, তখন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলে আসি আমাদের এখানে কি বলছে ইমিউনিটি সংক্রান্ত, যে আমাদের লিম্ফয়েড অঙ্গ হচ্ছে যারা এই অনক্রম ব্যবস্থার সঙ্গে জড়িত, এবং একই সাথে এটার ভূমিকা কি? এটার ভূমিকা হচ্ছে আমাদের অনক্রম ব্যবস্থায় প্রধান ভূমিকা পালন করে। কিভাবে ভূমিকা পালন করে? এই লিম্ফোসাইট আমাদের ব্যবহার করে, ঠিক আছে? আচ্ছা আমাকে একটু বলো তো যে এইখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটার মধ্যে কি আছে? এখানে তিনটা জিনিস আছে আর মাঝখানে একটা জিনিস আছে, ঠিক আছে? এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে। তো ধরো এটার নাম আমরা দেই হচ্ছে এ, ঠিক আছে? আর এটার নাম আমরা দেই হচ্ছে বি। তাহলে আমাকে একটু বলতে পারবা যে এই দুজনের মধ্যে প্যাথোজেন কে? এ অর বি? আবার আমাকে একটু বলো যে এটার মধ্যে অ্যান্টিবডি কে? এ অর বি? একটু বলো তো। এ কি? এ হচ্ছে প্যাথোজেন, ভেরি গুড। এ কি? এ হচ্ছে প্যাথোজেন। এ কি? এ হচ্ছে প্যাথোজেন, কারণ এটা আমাদের বাইরে থেকে এসেছে। এটা কোত্থেকে এসেছে? এটা আমার এসেছে বাইরে থেকে। তাহলে আমাকে একটু বলো তো তাহলে বি কি? বি কি? বি তো তাহলে বুঝতেই পারতেছি, বি হচ্ছে কি? বি হচ্ছে আমার অ্যান্টিবডি। বি কি? বি হচ্ছে আমার অ্যান্টিবডি। আমাকে একটা কথা বলো যে তুমি যদি এভাবে করে পড়ো, এই যে দেখছো এখন একটু আগে যে বলছে বুঝি না, সেও কিন্তু হচ্ছে এখন উত্তর করে দিয়েছে যে বি হচ্ছে অ্যান্টিবডি, এ হচ্ছে অ্যান্টিজেন বা সরি প্যাথোজেন, ঠিক আছে? এই জিনিসটাই কিন্তু হচ্ছে মূল সার্থকতা, সার্থকতা, ঠিক আছে? এবং এই কারণেই কিন্তু এরকম তোমাকে ভিজুয়ালাইজ করে একদম প্রত্যেকটা জিনিস ধরে ধরে তোমার এখানে এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছি আমার মাথায় হয়তো বা সেট হয়নি, আমার মাথায় হয়তো বা ওই পরিমাণ লোড নেওয়ার ক্যাপাবিলিটি নাই, বাট যখন আমি এই ছবিটা দেখে ফেলছি, আমার পক্ষে যদি না আল্লাহ না চায় এই ব্যতীত আমার পক্ষে এটা আসলে ভুলে যাওয়া বা হচ্ছে ভুল করা সম্ভব না। কারণ বাইরে থেকে যারা আসতেছে তারা প্যাথোজেন, আমার শরীরের মধ্যে যে আছে সে হচ্ছে আমাকে প্রোটেক্ট করতেছে, তার মানে কি? সে হচ্ছে আমার বডিগার্ড, সে হচ্ছে কি? অ্যান্টিবডি। শেষ, ঠিক আছে? ভেরি গুড। এখন কেউ ভুল করে নাই, এই জন্য তোমাদেরকে প্রত্যেকের জন্য একটা করে চকলেট রইলো, ঠিক আছে? আচ্ছা এখন দেখো নিচের কোনটি দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে? এতক্ষণ ধরে তোমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে এখন কিন্তু তোমাদেরকে একটা ঝামেলায় ফেলে দিছি। বলো নিচের কোনটি দেহে রোগ সংক্রমণ করে? ভালো করে বলবা, হ্যাঁ? দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে, ঠিক আছে?
দেখা যাক এটা কে কে উত্তর করতে পারে। নিচের কোনটি রোগ সংক্রমণ প্রতিরোধ করে? এই যে সবাই এখনো এটার উত্তর করতেছে, ভেরি গুড। উত্তর করছে অনেকেই, কিন্তু এইখানে কিন্তু একটা টুইস্ট আছে। হ্যাঁ, এখানে কিন্তু একটা টুইস্ট আছে। তোমরা হচ্ছে উত্তরটা করার আগে একবার ভেবে নিবা যে এখানে কিন্তু একটা কি আছে, টুইস্ট আছে। টুইস্টটা বুঝে তারপরে হচ্ছে তোমরা এখানে ই করো। সাব্বির একটা কল করে বলেন তো, আমি তো ক্লাসে। সাব্বির ভাইয়ের একটা কল করেন। সাব্বির ভাইয়ের, দিদের ভাইয়ের, আমি তো ক্লাসে, আমার কল দিতেছে। অ্যান্টিবডি, ওকে ঠিক আছে। সো তোমাদের উত্তরটা আমি অ্যান্টিবডি নিলাম, কিন্তু একটু লক্ষ্য করে দেখো যে আমাদের এখানে কিন্তু লিম্ফোসাইটও আছে, আমাদের এখানে কিন্তু লিম্ফোসাইটও আছে। এবং তুমি একটু আগে যখন এখানে পড়ছিলা, মনে আছে একটু আগে তুমি এখানে পড়ছিলা যে অসংখ্য লিম্ফোসাইট নামক ক্ষুদ্র রক্তকণিকা উৎপাদন এবং সংক্রমণ সঞ্চয় করে অনক্রম ব্যবস্থায় প্রধান ভূমিকা পালন করে। তাহলে আমাদের মূল যে উত্তরটা আছে, মূল যে উত্তর, সেই উত্তরটা কি হবে বলতো? সেই উত্তরটা হবে কিন্তু হচ্ছে আমাদের লিম্ফোসাইট। সেই উত্তরটা কি হবে? লিম্ফোসাইট। যদিও হচ্ছে এখানে এই অপশনটা দেওয়া আমাদের যারা টিচাররা দিয়েছে তারা হয়তো বা তোমাদেরকে দ্বিধায় ফেলার জন্য বা শুধু শুধু দিয়েছে, বাট আমাদের মূল উত্তরটা কিন্তু হচ্ছে লিম্ফোসাইট, ঠিক আছে। এবং লিম্ফোসাইটই হচ্ছে এক ধরনের অ্যান্টিবডি, বুঝতে পারছো যে আমাদের লিম্ফোসাইটটাই হচ্ছে এক ধরনের অ্যান্টিবডি। তাহলে আমার যদি লিম্ফোসাইট উত্তর করি, লিম্ফোসাইটও যেমন সঠিক, আমার অ্যান্টিবডি উত্তর করলে অ্যান্টিবডিও সঠিক। কারণ কি, লিম্ফোসাইটই হচ্ছে আমার অ্যান্টিবডি হিসেবে এখানে কাজ করছে, ঠিক আছে। সো আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে তোমরা আসলে চোখের দেখাটা কতটা গুরুত্ব সহকারে দেখো। তুমি যখন দেখবা যে এরকম দুইটা সঠিক উত্তর আছে, তখন তোমার মূল কাজ হবে কি বলতো? এটাকে ছেড়ে আসা বা এটাকে রেখে আসা, ঠিক আছে। এটা সাধারণত খুবই কম হয়, এটা দেখা গেছে যে প্রত্যেক 2-3 বছর 4-5 বছরে একবার হয়। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে এরকম যদি দুইটা অপশন দেখি, সেখানে আমরা সেটাকে রেখে চলে আসব, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা কিন্তু ভুল করা যাবে না একদম ভালো করে, যে কোনটি দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে। অ্যান্টিবডি আছে, লিম্ফোসাইট আছে, অ্যান্টিজেন আছে, মনোসাইট আছে। এখন মনোসাইট তো আমার হচ্ছে জীবাণু ভক্ষণ করে, তাহলে ওকে আমরা সাইট করি। আমরা লিম্ফোসাইটের ক্ষেত্রে মনে করি লিম্ফোসাইট কি করে। লিম্ফোসাইটের মধ্যে আমার দুইটা ধরন আছে, সরি তিনটা ধরন আছে। কয়টা ধরন আছে? তিনটা ধরন। একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, আর এটা হচ্ছে এনকে সেল, ঠিক আছে। সো এই যে তিনটা ধরন আছে, এই তিনটা ধরন কি করে জানো? এই যে ধরো আমি যদি তোমাদের বাসায় যাই, হ্যাঁ, এবং বাসায় গিয়ে আমি যদি হচ্ছে তোমাদের বাসায় ক্ষতি করি, তখন কি তুমি আমাকে সারা জীবন মনে রাখবে না যে ভাইয়া কিন্তু বাসায় এসে আমাদের ক্ষতি করে গেছে? সো এই যে তুমি মনে রাখলা, এটা মনে রাখবা হচ্ছে বি লিম্ফোসাইট দিয়ে, ঠিক আছে। আবার ধরো যেই মুহূর্তে আমি ক্ষতি করে তোমাদের বাসা থেকে চলে আসতে যাচ্ছিলাম, তখন যে তুমি আমাকে পাকড়াও করে উত্তম মাধ্যম দিবা, এই জিনিসটা করবে হচ্ছে এই টি লিম্ফোসাইট, ঠিক আছে। এবং সেই উত্তম মাধ্যমে যদি আমি ইন্নানিল্লা হয়ে যাই, তখন সেই জিনিসটাকে আমি বলবো হচ্ছে এনকে সেল বা ন্যাচারাল কিলার কোষ। কি বলবো? ন্যাচারাল কিলার কোষ, ঠিক আছে। তাহলে আমাদের লিম্ফোসাইট কয় প্রকার? লিম্ফোসাইট হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার, হ্যাঁ। কি কি? বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এনকে সেল। বি লিম্ফোসাইট কোনটা? যেটা হচ্ছে মনে রাখে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি স্মৃতি রক্ষা কোষ। কি বলি? স্মৃতি রক্ষা কোষ, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে টি লিম্ফোসাইট। এটা কি? এটা হচ্ছে মূল যে অ্যান্টিবডি, অর্থাৎ তোমাকে তোমার যে ব্যাকটেরিয়া বা যে ভাইরাসটা তোমার দেহে আক্রমণ করতেছে, সেই আক্রমণকারী ভাইরাসটাকে বা ব্যাকটেরিয়াটাকে যে একদম মানে ঘুষি দিয়ে বা হচ্ছে সেটাকে প্রতিরোধ করবে, সেটা হচ্ছে টি লিম্ফোসাইট। আর ন্যাচারাল কিলার কি? এটা তো মানে হচ্ছে কিলার, একটা কি তোমার অটোমেটিক ভাবে দেহের যত প্রকার মানে অপ্রয়োজনীয় কোষ আছে বা একটা নির্দিষ্ট সময় পর পর কোষগুলোকে মারা যেতে হয় না, সেই কোষটাকে ধ্বংস করে হচ্ছে কে? এনকে সেল বা ন্যাচারাল কিলার কোষ, ঠিক আছে। হ্যাঁ, রেখে আসলে মার্ক দিবে। এটা যেহেতু যখন দেখবে যে এটা দুইটাই সঠিক উত্তর, তখন তো ওএমআর এটাকে ফাঁকা রেখে দিবে, আর তখন হচ্ছে ওটা অটোমেটিক ভাবে নাম্বার হিসেবে যুক্ত হবে। ওকে, ঠিক আছে। সো কোনটি দেহে রোগ প্রতিরোধ করে? লিম্ফোসাইট। লিম্ফোসাইটই হচ্ছে অ্যান্টিবডি, এবং সেই অ্যান্টিবডি কিভাবে বুঝলাম? বি লিম্ফোসাইট স্মৃতি রক্ষা কোষ, টি লিম্ফোসাইট অ্যান্টিবডি, এনকে হচ্ছে ন্যাচারাল কিলার সেল বা আমাদের প্রাকৃতিক মারণ কোষ, ঠিক আছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন বলো তো যে সবচেয়ে দ্রুততম সময়ে যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় কোনটির মাধ্যমে? এটা বলতে পারবা কেউ? দেখি তো এটার সাথে পরিচিত আছে কি কিনা কেউ। আনসার না দিয়ে আসলে কি নাম্বার দিবে? অবশ্যই দিবে, যখন হচ্ছে সেটা তোমার কি, যদি হচ্ছে সেখানে কোনো ভুল থাকে। কিন্তু তুমি যদি হচ্ছে সঠিক উত্তরটাও রেখে আসো, তাহলে কিন্তু নাম্বার দিবে না।
সঠিক উত্তরটাও যদি তুমি রেখে আসো তাহলে কিন্তু তোমাকে কি করবে না, নাম্বার দিবে না। আচ্ছা, আমি কোথায় আটকে আছি? ওকে, সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে কোনটি মাধ্যমে উত্তর পাওয়া যায়? এটার উত্তরটা কি বলতো? এটার উত্তরটা হচ্ছে আমাদের, আচ্ছা আমাদের সাথে অনেকদিন পর ক্লাসে কে এসেছে, নামটা দেখতে পারলাম না। নেন্সি চাকমা, ভেরি গুড। হ্যাঁ, তোমাদেরকে আমরা, আমাদের বিগত বছরের শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু এখনো আমাদের মাঝে মাঝে ক্লাসে ঢুকে যায়, তাদের অভ্যাস এখনো ঠিক হয়নি। সো তোমাদেরকে আরো একবার ওয়েলকাম। ওকে, সো এটার উত্তরটা কি? এটার উত্তর তোমরা সব থেকে ভালো জানো যে ডাউট সলভে কিন্তু কি আমাদের যে বিব্রেইনারের ডাউট সলভ আছে সেখানে তোমরা কি সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে উত্তর পেয়ে যাবে। যারা যারা ইতিমধ্যে ব্যবহার করছো তারা কিন্তু এটার উত্তর সব থেকে ভালো জানবে। আচ্ছা, এখন একটু তোমাদের কাছে একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে তোমাদের জন্য কিন্তু এখন কিছু পুরস্কার আছে। সেই পুরস্কারগুলো কি? যেমন স্মার্ট ওয়াচ থাকতে পারে, স্টাডি ল্যাম্প, টেবিল ক্লক, সেলফ হেল্প বই, এই জিনিসগুলো তোমাদের জন্য তো থাকছেই। তার সাথে থাকতে হচ্ছে 500 টাকা মূল্যের একটা পিডিএফ, যেখানে হচ্ছে 500টা এমসিকিউ থাকবে। সো এই দুইটা জিনিস যদি তোমরা হচ্ছে পেতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে? এই যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলীর ভিত্তিতে আমাদের যে বি ব্রেইনার ফেসবুক গ্রুপ আছে, বি ব্রেইনার, তুমি আমাদের পেইড কোর্সের শিক্ষার্থী হও, তুমি আমাদের ফ্রি কোর্সের শিক্ষার্থী হও, তুমি আমাদের সাবেক শিক্ষার্থী হও, যে কোনো ধরনের শিক্ষার্থী হলেও, ইভেন আমিও কিন্তু হচ্ছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো। ঠিক আছে? সো আমাদের এই ফেসবুক গ্রুপে তুমি যদি হচ্ছে তোমার বিব্রেইনারের যে অ্যাপ আছে, হ্যাঁ, বিব্রেইনারের যে অ্যাপ আছে সেই অ্যাপটা তুমি আসলে কিভাবে ব্যবহার করো অথবা অ্যাপটা তোমার আসলে কতটা কাজে লেগেছে সেটা লিখে যদি পোস্ট করো তাহলে কিন্তু তোমার জন্য হচ্ছে এই পুরস্কারগুলো থাকতে পারে। সো এখানে নিয়মাবলী লেখা আছে, তোমাকে যখন একটু পরে পিডিএফটা দিয়ে দেওয়া হবে তখন কিন্তু আরেকবার দেখে নিবা বা আমাদের ফেসবুক গ্রুপে গেলেও পেয়ে যাবা। আচ্ছা, এখন আসো, এখন আমরা কথা বলছি মানবদেহের প্রতিরক্ষা স্তর সম্পর্কে। অর্থাৎ তোমাদের বাসায় এখন তোমরা আসলে ঠিক কোন কোন স্টেপ ব্যবহার করে বা কি কি ধাপ ব্যবহার করে আমাকে তোমরা আটকাতে পারো। সো সবার প্রথমে তুমি সবার বাইরে কি দিবা? সবার বাইরে হচ্ছে তোমাদের দেয়াল থাকবে, সেটাকে আমরা বলতে পারি প্রথম স্তর। কি বলতে পারি? প্রথম স্তর। এরপর তুমি কি করবা? এরপরে হচ্ছে তুমি সেখানে ধরো ওই যে ইঁদুর মারার যে যন্ত্র আছে সেই ইঁদুর মারার কিছু যন্ত্র দিয়ে দিলা, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে দ্বিতীয় স্তর। তৃতীয় স্তরে গিয়ে তুমি হচ্ছে সেখানে কিছু রাসায়নিক ব্যবহার করলা, যে আমি যদি কোনোভাবে তোমাদের কি করি, আমি আমি যদি তোমাকে কোনোভাবে সেখানে আমি যদি তোমাদের বাসায় ঢুকতে যাই তখন হচ্ছে আমার গায়ের উপরে অ্যাসিড বা হচ্ছে রাসায়নিক জিনিসপত্র পরে আমি হচ্ছে একদম ধূলিসাৎ হয়ে যাব, সেটাকে আমি বলতে পারি তৃতীয় স্তর। ঠিক আছে? সো এই তিনটা স্তর হচ্ছে আমাদের শরীরের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ একদম প্রথমে আমাদের বাইরে কি আছে? বাইরে আমাদের এটা কি? এটা ত্বক, রাইট? সো এই ত্বকটা আমাদের হচ্ছে যে কোনো প্রকার ভাইরাস বলো, ব্যাকটেরিয়া বলো, প্রোটোজোয়া বলো, যে কোনো কিছু থেকে আমাদেরকে কন্টিনিউয়াস ভাবে বাঁচিয়ে রাখতেছে। তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম স্তর। দ্বিতীয় স্তরে গিয়ে আমাদের শরীরের মধ্যে কি আছে? দ্বিতীয় স্তরে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের, আমরা বলতে পারি যে কি বলে এটাকে, আমাদের শরীরে যখন জ্বর হয় বা হচ্ছে আমাদের শরীরে যখন ইনফ্লামেশন বা প্রদাহ হয়, অর্থাৎ আমি ধরো কোথাও একটা ঘুষি মারছি, তো সেই ঘুষি মারার সাথে সাথে আমার এখানে লাল হয়ে যাচ্ছে। আবার হচ্ছে আমার কোনো কারণে কোনো পোকা আমাকে কামড় দিছে, সেই পোকাটার কামড়ে আমার জায়গাটা লাল হয়ে যাচ্ছে। সো এই যে বিষয়গুলো আছে, এই ব্যাপারটাকে আমরা বলতে পারি দ্বিতীয় স্তর। এটাকে আমরা কি বলতে পারি? দ্বিতীয় স্তর। এবং তৃতীয় স্তর হচ্ছে ওই যে পোকাটা আমাকে কামড় দিয়েছে বা ওই পোকাটার মাধ্যমে যে আমার শরীরে ভাইরাস বলো, ব্যাকটেরিয়া বলো, কোনো কিছু যে ঢুকলো, সেই ঢোকা জিনিসটাকে আমার শরীর মনে রাখতেছে এবং পরবর্তীতে যদি আবার ঢুকতে আসে ওকে একদম ঝাড়ু মেরে বাইরে বের করে দিচ্ছে। এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে তৃতীয় স্তর। এবং এখানে দেখো কথাগুলো খুব সুন্দর করে লেখা আছে যে প্রথম স্তর হচ্ছে ভৌত বাহ্যিক তলীয়। এটা বাহ্যিক না, বাহিরে। তুমি কি আমার মধ্যে কিছু দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না, তুমি দেখতে পাচ্ছ শুধু আমার ত্বকটা। সো এই ত্বকটা হচ্ছে বাহ্যিক তলীয়, বাহ্যিক। ঠিক আছে? এবং অবশ্যই রাসায়নিক। তারপরে হচ্ছে দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে কোষীয়। কোষীয় কেন? কারণ হচ্ছে যখন আমার এখানে কোনো ভাইরাস এসে আক্রমণ করতেছে তখন আমার জ্বর হচ্ছে অথবা হচ্ছে আমার তখন শরীর খারাপ করতেছে, আমার তখন এখানে ব্যথা হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি আমাদের দ্বিতীয় স্তর। এবং তৃতীয় স্তরে আমরা কি বলতে পারি? যে অ্যান্টিবডি নির্ভর। অর্থাৎ এখানে আমার শরীরে আমি যে করোনা ভাইরাস নিয়েছি, ধরো আমি হচ্ছে করোনা ভাইরাস নিয়েছি, এখন এই করোনা ভাইরাস জিনিসটা মূলত কি? তোমার শরীরে একটা মৃত করোনা দেওয়া হয়েছে, তোমার শরীরে কি একটা মৃত করোনা দেওয়া হয়েছে। এখন এই মৃত করোনাটাকে তোমার শরীর কি হিসেবে নিয়েছে? একটা ফরেন বডি হিসেবে বা একটা বাইরের বস্তু হিসেবে। সো এই বাইরের বস্তু হিসেবে সে যখন নিল তখন কিন্তু পরবর্তীতে যখন একটা জীবিত করোনা তোমার শরীরে এসে আক্রমণ করতে চাইবে তখন কিন্তু সেটাকে একদম ঝাড়ু মেরে কি করে দিবে? ঝাড়ু মেরে তোমার বাইরে বের করে দিবে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি অ্যান্টিবডি নির্ভর। অর্থাৎ যেই জিনিসটা আমার শরীরে কি করে মনে রেখে তাকে
আমার শরীরের বাইরে বের করে দেয়, সেটাই হচ্ছে আমাদের অ্যান্টিবডি নির্ভর তৃতীয় স্তর। তাহলে এই তিনটা স্তর হচ্ছে আমাদের মানবদেহের প্রতিরক্ষা স্তর। তোমাকে আসলে এই অংশ থেকে খুব বেশি প্রশ্ন জিজ্ঞেস করবে না, তোমাকে একটা প্রশ্নই করবে, সেই প্রশ্নটা হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা স্তর কতটি, তোমাকে বলতে হবে মানবদেহের প্রতিরক্ষা স্তর 3টি। ওকে, আচ্ছা, সো স্তরগুলো একটু দেখো। প্রথম স্তরটা হচ্ছে সহজাত বা নন স্পেসিফিক। ঠিক আছে, ধরো তুমি ছোটবেলা থেকে, হ্যাঁ তুমি ছোটবেলা থেকে কি করছো বলো তো? ছোটবেলা থেকে তুমি হচ্ছে আস্তে আস্তে করে কথা বলা শিখছো, তারপরে হচ্ছে হাঁটা শিখছো, এবং এক সময় দেখা গেছে এখন তুমি দৌড়াতেও পারছো। সো এই যে ব্যাপারটা হচ্ছে, এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে যে তোমার মধ্যে অটোমেটিক ভাবে আসার আগে তুমি এই যে তোমার কি বলা যেতে পারে যে তুমি কথা বলার ব্যাপারটা কি বলতে বলতে তুমি হচ্ছে বলে ফেলছো। আবার হচ্ছে হাঁটার ব্যাপারটা, হাঁটতে হাঁটতে তুমি হাঁটা শিখে গিয়েছো। কিন্তু ধরো তুমি হচ্ছে খাবার খাওয়ার ব্যাপার কথা চিন্তা করো। খাবার খাওয়া, তুমি যখন পৃথিবীতে প্রথম আসছো, প্রথম এসেই কিন্তু তুমি হচ্ছে কিসের খোঁজ করেছো? মিল্কের খোঁজ করেছো বা দুধের খোঁজ করেছো। সো এই যে বিষয়টা, এই বিষয়টাকে আমরা বলতে পারি সহজাত, মানে আমার জন্ম থেকেই জিনিসটা অটোমেটিক ভাবে সেট করা। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে আমাদের জন্ম থেকে থাকা। আচ্ছা, আমাদের সাথে শাহজাদি আফরিন আছে, আমাদের প্রিভিয়াস একজন স্টুডেন্ট। তোমাদেরকে আমরাও অনেক মিস করি এবং মাঝে মাঝে আসবে আমাদের ক্লাসে, যাতে করে হচ্ছে তোমাদেরকে আমরা মনে করতে পারি। তার মানে সহজাত জিনিসটা কি? সহজাত জিনিসটা হচ্ছে আমার জন্ম থেকেই এটা আছে। ঠিক আছে, কিছু মানুষের থাকে না জন্ম থেকেই হিংসা, জন্ম থেকেই হচ্ছে উল্টোপাল্টা কথা বলার একটা প্রবণতা। তাকে তুমি যতই জ্ঞান দাও যে না ভাই এরকম করে কথা না বলে, তুমি হচ্ছে স্বাভাবিক বিনয়ের সাথে কথা বলো, সে কিন্তু কখনোই বলবে না, কারণ কারণ সেটা সে জন্ম থেকেই পেয়েছে। বুঝতে পেরেছো কথাটা? তার মানে সহজাত জিনিসটা কি? সহজাত জিনিসটা হচ্ছে যে এটা জন্ম থেকেই তোমার মধ্যে থাকবে, এটাকে তুমি নিজে নিজে গড়ো নাই। এটা কি তুমি নিজে নিজে গড়ো নাই? ধরো তুমি হচ্ছে অনেক ভালো একজন মানুষকে দেখলা যে খুব সুন্দর করে কথা বলে, তোমার সাথে বিনয়ের সাথে কথা বলে, এটাও যেমন তার সহজাত। আবার অনেকের হিংসা পরায়ণ, তারপরে হচ্ছে ধরো ছোট ছোট কোনো ভুল নিয়ে, ধরো একটা মানুষ ভুল করছে, তাকে সে স্বাভাবিকভাবে বলতে পারে যে ভাইয়া তুমি হচ্ছে কথাটা ভুল বলছো, অথবা কাজটা তুমি ভুল করছো। সেটা না করে সে কি করবে? সে ধরো সেখানে বিশাল একটা রচনা লিখবে, তারপরে সেটা ফেসবুকে পোস্ট করে বলবে যে এটা কেন করেছো, এটা করা খারাপ হয়েছে, তোমরা চোর, তোমরা নষ্ট। এই যে ব্যাপারটা হয়, এই ব্যাপারটা কি? এই ব্যাপারটাও কি তার জন্ম থেকেই থাকে। তো এটাকে আমরা বলছি হচ্ছে সহজাত। তাহলে যে প্রতিরক্ষা ব্যবস্থা দেহে জন্ম থেকেই থাকে এবং নির্দিষ্ট নয়, বরং সব জীবাণুকে, অর্থাৎ তার ক্ষেত্রে কোনো ব্যাপার নাই যে সে ভালো মানুষকেও খারাপ বলতেছে, খারাপ মানুষকেও খারাপ বলতেছে, অর্থাৎ সব ধরনের জীবাণুকে একইভাবে মোকাবেলা করে, সেটাকে আমরা বলি হচ্ছে সহজাত। এখন এটার খুব ভালো উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ যে তোমার ত্বক, তারপরে হচ্ছে তোমার লোম, এই যে লোম, তারপরে হচ্ছে সিলিয়া, নাকের মধ্যে, এই যে নাকের মধ্যে যে জিনিসপত্রগুলো আমাদের শ্লেষ্মা তৈরি করতেছে সেই জিনিসটা, অশ্রু আমাদের চোখের পানি, শ্লেষ্মা মানে হচ্ছে আমাদের নাকের ময়লা আর কি, তারপরে হচ্ছে কানের লোম, আমরা কানের মধ্যে যে একটা মোমের মতো আবরণ দেখতে পাই বা মোমের মতো একটা জিনিস ফিল করি কানের মধ্যে আঙুল দিলে, সেটাকে আমরা বলি হচ্ছে কানের মোম বা সেরুমেন। তারপর হচ্ছে পৌষ্টিক নালীর অ্যাসিড, পৌষ্টিক নালীর কি অ্যাসিড, অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে হচ্ছে HCl। ঠিক আছে, পৌষ্টিক নালীর অ্যাসিড কোনটা? আমাদের HCl। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের রেচন জননতন্ত্রের অ্যাসিড, এখানেও হচ্ছে আমরা অ্যাসিড দেখতে পাই। তারপরে মাইক্রোবায়োম, মলত্যাগ, মলত্যাগের মাধ্যমে আমরা দেহের অনেক ব্যাকটেরিয়াকে দেহের বাইরে বের করে দেই। বমি, বমির মাধ্যমে হচ্ছে আমরা কি বের করে দেই। ঠিক আছে, রিয়া হালদার, হ্যাঁ তোমার নামটাই হচ্ছে ওইখানে দেয়া, রিয়া হালদার নামেই হচ্ছে দেয়া, সমস্যা নেই। ওকে, সো এইটা কিন্তু তোমাকে একটু মুখস্থ করতে হবে। এটা কি? এটা সম্পূর্ণটা তোমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এটা সম্পূর্ণটা কি তোমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এটা কি করবা? মুখস্থ করবা। কেন? কারণ তোমাকে এরকম করে জিজ্ঞেস করবে নিচের কোনটি প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ। সো তুমি কিন্তু খুব সহজেই বুঝতে পারতেছো যে এই যে তোমার বাহিরের যত প্রকার জিনিসপত্র আছে, ত্বক বাইরে থেকে দেখতে পাচ্ছ, নাকের সর্দি বা হচ্ছে ময়লা বাইরে থেকে দেখতে পাচ্ছ, নাকের কানের মোম বা হচ্ছে সেরুমেন, এটাও তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ। এই সবগুলা জিনিস কি তুমি হচ্ছে ফিল করতে পারছো বা দেখতে পাচ্ছ। সো এই কারণে এগুলা কি প্রথম স্তর। দ্বিতীয় স্তরের কথা আসো, দ্বিতীয় স্তরটাও হচ্ছে আমাদের জন্ম থেকেই থাকে এবং এটাও সব নির্দিষ্ট নয়, অর্থাৎ সব ধরনের জীবাণু, তোমার শরীরে খারাপ জীবাণু আসুক বা ভালো জীবাণু আসুক, তোমার সেই অনুযায়ী সে হচ্ছে কাজ করে। সো এটার উদাহরণ কি বলতো? এটার উদাহরণ হচ্ছে ফ্যাগোসাইট। ফ্যাগোসাইট মানে কি? যারা তোমার দেহের মধ্যে কোনো প্রকার যদি জীবাণু ঢোকে সেই জীবাণুটাকে খেয়ে ফেলে। তারপরে হচ্ছে ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজই হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু খেয়ে ফেলে। তারপর হচ্ছে সহজাত বা প্রাকৃতিক মারণ কোষ, একটা নির্দিষ্ট সময় পর পর তোমার শরীরের যত প্রকার অতিরিক্ত, তারপরে হচ্ছে রিপেয়ার যোগ্য এরকম যত প্রকার কি আছে কোষ আছে সেগুলোকে মেরে ফেলে, সেগুলো হচ্ছে সহজাত বা প্রাকৃতিক মারণ কোষ। তারপর হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম, অনেকগুলো প্রোটিন কমপ্লেক্স একত্রিত হয়ে একটা কমপ্লিমেন্ট সিস্টেম ক্রিয়েট করে, তাই সাইটোকাইন্স। তারপর হচ্ছে অ্যাকিউট ফেজ প্রোটিন, প্রদাহ, প্রদাহ মানে কি? ইনফ্লামেশন, প্রদাহ মানে কি? ইনফ্লামেশন। ঠিক আছে, প্রদাহ মানে হচ্ছে ইনফ্লামেশন।
এটার কথা মনে রাখবা, ঠিক আছে? এটা তোমাদের পরীক্ষায় প্রদাহ অথবা ইনফ্লামেশন যে কোনো একটা প্রকারের আসবে। তারপর হচ্ছে ইন্টারফেরন, এগুলো আমরা পড়বো পরবর্তীতে। তারপর হচ্ছে জ্বর এবং রক্ততন্ত্রণ। সো জ্বর জিনিসটা কিন্তু আমাদের শরীরের জন্য অ্যাকচুয়ালি খারাপ না, কারণ আমার শরীরে যখন কোনো ভাইরাস বা হচ্ছে ব্যাকটেরিয়া ঢুকতেছে তখন সেটাকে তার আক্রমণটাকে বন্ধ করার জন্য, যে স্টপ থামো, এটা করার জন্য হচ্ছে আমাদের এই জ্বর কাজ করে বা আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। ওকে, এবং সর্বশেষ হচ্ছে তৃতীয় স্তর। তৃতীয় স্তরটা হচ্ছে অর্জিত। অর্জিত মানে কি? ওই যে বলছিলাম যে তুমি হচ্ছে হাঁটতে হাঁটতে দৌড়াতে শিখেছো। সো এই যে ব্যাপারটা হয় যে তুমি হচ্ছে জিনিসটা করতে করতে শিখেছো। জিনিসটা কি? করতে করতে শিখেছো। এই যে করার মাধ্যমে, বারবার কোনো একটা কিছু অনুশীলনের মাধ্যমে তুমি যদি কয়েকবার আমার ক্লাসটা করো, কয়েকবার পিডিএফটা পড়ো, তাহলে কিন্তু তুমি কি করতে পারবা? তাহলে কিন্তু তুমি হচ্ছে জিনিসটা শিখে ফেলতে পারবা। সো এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে অর্জিত। এই যে নির্দিষ্ট ক্ষতিকর টার্গেটকে আজীবন মনে রেখে, অর্থাৎ তুমি তোমার বাসায় যে আমি গিয়ে আক্রমণ করছি এই জিনিসটা তুমি সারা জীবন মনে রাখবা, এবং এ কারণেই পরবর্তীতে যতবার তোমার বাসায় আমি যাব তুমি আমাকে আক্রমণ করে দেহের মানে বাসার বাইরে বের করে দিবা। একইভাবে তোমার দেহের মধ্যে থাকা এই যে তিনজন লিম্ফোসাইট, অ্যান্টিবডি এবং স্মৃতিকোষ, এই তিনজন সব সময় যদি বাইরে থেকে কোনো এরকম বস্তু এসে তোমাকে আক্রমণ করে, যে বস্তু আগেও তোমাকে আক্রমণ করতে চেয়েছে বা তোমার শরীরে ক্ষতি করেছে, তাকে কি করবে? তাকে দেহের বাইরে বের করে দিবে। ঠিক আছে? ওকে, সো আমাকে একটু বলো, মানবদেহের রোগ প্রতিরোধের প্রাথমিক স্তরের অন্তর্ভুক্ত নয় কোনটি? বলো, আমাদের মানবদেহের রোগ প্রতিরোধে প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত নয় কোনটি? এটা দ্রুত উত্তর করে দাও। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি লিম্ফোসাইট তৃতীয় স্তর, সিলিয়া প্রথম স্তর, তারপরে লাইসোজাইম এবং গ্যাস্ট্রিক জুস। এই দুজনের মধ্যে তোমরা আমাকে বলো যে এই দুজনের মধ্যে কোনটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। দ্রুত উত্তর করো, আমি একটু তোমাদের জন্য এটার জন্য অপেক্ষা করি। ভেরি গুড, তোমরা এখনো প্রশ্নটা তোমাদের কাছে গিয়ে পৌঁছায়নি, অপেক্ষা করছি। আল্লাহ, একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, ভালো করে দেখে তারপরে হচ্ছে উত্তর করে দাও। ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা আমার এখানে লাইভটা কি ঠিক মতো আসতেছে না, আমি বুঝতেছি না আসলে তোমরা কোনটার উত্তর করতেছো। ওকে, ঠিক আছে, দেখা যাচ্ছে তোমরা, হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে মানবদেহের রোগ প্রতিরোধের প্রাথমিক স্তরের অন্তর্ভুক্ত নয় কোনটি। ঠিক আছে, সো এখানে কিন্তু তোমার কাছে কি আছে, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে প্রাথমিক স্তরে। এখন প্রাথমিক বলতে তোমরা কি বোঝো সেইটার উপর নির্ভর করতেছে তুমি উত্তরটা করতে পারবা কিনা। কোনো গ্রুপ, ফ্রি গ্রুপ নাই তোমাদের, হচ্ছে ফ্রি গ্রুপ না, তোমরা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে তুমি যুক্ত হতে পারো। আমাদের যাবতীয় যা কিছু আছে সব এইদের টেলিগ্রামে, আর না হলে সবকিছু কি আমাদের বিব্রেইনার অ্যাপে। ঠিক আছে, ওকে, তাহলে এটার উত্তরটা কি? এটার উত্তরটা নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখো এখানে কি বলছে যে মানবদেহের রোগ প্রতিরোধের প্রাথমিক স্তরের অন্তর্ভুক্ত নয় কোনটি। সো আমরা এখানে একটা জিনিস দেখেছিলাম, দেখো একটু, আমরা এখানে কি দেখছিলাম মনে আছে, যে আমাদের এই যে সিলিয়া এটা প্রথম স্তরের, তারপরে এই যে দেখো কই পৌষ্টিক নালীর অ্যাসিড, এটাও কি, এটাও হচ্ছে আমাদের প্রথম স্তরের, এটাও কি প্রথম স্তরের। এই যে আমাদের পৌষ্টিক নালীর অ্যাসিড, এটাই মূলত আমাদের গ্যাস্ট্রিক জুস। ঠিক আছে, এটাই মূলত কি, এটাই হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক জুস। আমরা যখন এই ক্লাসটা
মানে এই সংক্রান্ত ক্লাসটা আবার যখন হচ্ছে পেইড ক্লাসে সম্পূর্ণভাবে করব তখন দেখবা যে এই জিনিসগুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং তখন তো আমি তোমাকে ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস বলতে পারবো। ঠিক আছে, সো এটা কিন্তু হচ্ছে সেই রকমই একটা ব্যাপার যে আমাদের এখানে সিলিয়া এটাও হচ্ছে প্রাথমিক স্তর, তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক জুস যেখানে আমাদের HCl পাওয়া যায় এটাও হচ্ছে গ্যাস্ট্রিক আমাদের একটা কি প্রাথমিক স্তর বা হচ্ছে আমাদের প্রথম স্তর। লাইসোজোম এটাও হচ্ছে আমাদের কি প্রথম স্তরেই পড়ে। আমাদের এত কিছু ভাবার দরকার নেই, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে আমাদের এখানে জিজ্ঞেস করা হচ্ছে প্রাথমিক স্তর, অর্থাৎ কি প্রাথমিক বলতে আমরা কি বুঝি, আমরা যখন প্রাথমিক স্কুলে পড়তাম এটার মানে কি 1 থেকে 5 পড়তাম না, তার মানে এটা কি এটা হচ্ছে প্রথম স্তর, এটা কি এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে কি এটা হচ্ছে ফার্স্ট স্তর বা হচ্ছে প্রথম স্তর, এটা কি এটা হচ্ছে প্রথম স্তর বা ফার্স্ট স্তর। তাহলে আমাদের এই যে লিম্ফোসাইট, এই লিম্ফোসাইটকে আমরা কততম স্তর হিসেবে চিনি, এটাকে আমরা তৃতীয় স্তর হিসেবে চিনি। কত স্তর? তৃতীয় স্তর হিসেবে চিনি। সুতরাং এটা কি হবে, এটা হবে আমাদের লিম্ফোসাইট। এটা কি হবে লিম্ফোসাইট। দেখি এটা কে কে ভুল করেছো। এটা কিন্তু হচ্ছে আমাদের সম্ভবত কোন একটা BCS পরীক্ষায় চলে আসছিল, সো তোমাদের জন্যও কিন্তু হচ্ছে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ নাকি। ভেরি গুড। হ্যাঁ, লিম্ফোসাইট, এই যে অনেকেরই কিন্তু হচ্ছে উত্তরটা সঠিক হয়েছে। ভেরি গুড। হ্যাঁ, এই যে আমাদের মাহা কিন্তু হচ্ছে ফার্স্টে এটার উত্তরটা রাইট দিয়েছে। ভেরি গুড। হ্যাঁ, প্রাথমিক স্তরের 9 বলা হয়েছে। ভয় কি ফেসবুকে হচ্ছে একটু আগে পরে হয়ে যায়, ধরো আমি হচ্ছে এই কথাটা বলে চলে গেছি, আমি হয়তো বা 1 মিনিট অপেক্ষা করতেছি, এরপরে হচ্ছে তোমার উত্তরটা আসতেছে, সো এই কারণে আমি এক্সাক্ট তোমার হচ্ছে উত্তরটা পাবো সময় মতো পাচ্ছি না। ওকে, ঠিক আছে। আমাদের সুবর্ণার হয়েছে, আমাদের তানিয়া কিন্তু বলে দিয়েছে তৃতীয় হইছে, আতিকা রহমান। ভেরি গুড। ওকে, তাহলে প্রাথমিক স্তরে এই যে প্রাথমিক স্তর এটা যে প্রথম স্তর এটা বোঝার মতো অ্যাবিলিটি কিন্তু তোমাকে ক্রিয়েট করে নিতে হবে, এবং একই সাথে এখানে বলছে কি যে প্রাথমিক স্তরে 9, সো 9টাও তোমাকে খেয়াল করে দেখতে হবে। আচ্ছা, এরপরে আমরা একটু পড়বো ম্যাক্রোফেজ সম্পর্কে। একটু আগে আমরা যে ম্যাক্রোফেজ সম্পর্কে পড়ছিলাম মনে আছে, এই যে ম্যাক্রোফেজের কথা বলছিলাম যে ম্যাক্রোফেজ কি করে, ম্যাক্রোফেজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। সো কিভাবে করে সেটা একটু আমরা শুনি। এটা হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ হচ্ছে একটা বড় শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা মানে কি ডাব্লিউবিসি, যা শরীরের টিস্যুগুলিতে থাকে এবং ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে, কি সাইটোসিস, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিকর জীবাণু এবং কোষ ধ্বংস করে। এখন তুমি যদি একটু ফ্যাগ, ঠিক আছে, PHAG এটার অর্থ জানো তাহলে তোমার কাছে মনে হবে ফেজ না ফেক, ঠিক আছে। সো এটার মানে কি, এটার মানে হচ্ছে ভক্ষণ। এটার মানে কি, এটার মানে হচ্ছে ভক্ষণ। এবং তুমি যে এখানে দেখতে পাচ্ছ সাইটোসিস, এই সাইটোসিসের মধ্যে সাইট মানে কি, সাইট মানে হচ্ছে কোষ, সাইট মানে কি, সাইট মানে হচ্ছে কোষ, ঠিক আছে। এবং আমাদের এই যে সিস দেখতে পাচ্ছ, সিস বা হচ্ছে ওসিস, সিস বা ওসিস যাই বলো না কেন, এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে আমাদের প্রক্রিয়া, ঠিক আছে। সো এরকম অর্থ সহকারে তুমি যখন পড়তেছো তখন দেখো একটা জিনিস কিন্তু মিল পাচ্ছ, যে আমাদের বিগত সময়েও আমরা যখন সিস কথাটা দেখছি তখন কিন্তু আমি হচ্ছে শিওর ছিলাম যে সিস মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে এটা এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়া আমার কোষ ভক্ষণ হয়। তাহলে ফ্যাগোসাইটোসিস অর্থ কি, কোষ ভক্ষণ প্রক্রিয়া। এখন কোন ধরনের কোষ, আমার জীবাণু, জীবাণু তো একটা কোষ, রাইট। সো সেই কোষটার ভক্ষণ প্রক্রিয়াটাকে আমি বলছি হচ্ছে ফ্যাগোসাইটোসিস, এবং এ কারণেই আমার ম্যাক্রোফেজকে আমরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণু ভক্ষণ করে এই কথাটা বলি, ঠিক আছে। তাহলে আমাদের ফ্যাগোসাইটোসিস কি, ফ্যাগোসাইটোসিস হচ্ছে কোষ ভক্ষণ প্রক্রিয়া। কোষ বলতে কোন কোষ, জীবাণু। কোষ বলতে কোন কোষ, জীবাণু, ঠিক আছে। কোষ বলতে কোন কোষ, জীবাণু, ঠিক আছে। তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, কোষ ভক্ষণ প্রক্রিয়া কে করে, ম্যাক্রোফেজ করে। কে করে, ম্যাক্রোফেজ করে। এখন আমাদের সম্পূর্ণ পড়াশোনায় বা হচ্ছে সম্পূর্ণ আমরা যতক্ষণ পর্যন্ত পড়বো তার মধ্যে সব থেকে কমন একটা প্রশ্ন হচ্ছে যকৃৎ কোষের বা হচ্ছে আমাদের যকৃতের ম্যাক্রোফেজের নাম কি। তোমরা বলতে পারবা এটা কি, যে যকৃতের ম্যাক্রোফেজের নাম কি, এটা কে কে বলতে পারবা। যকৃতের ম্যাক্রোফেজের নাম কি, কে কে বলতে পারবে, দেখি তো। কি হলো এটা, কি হলো? যকৃতের ম্যাক্রোফেজের নাম কি বলতে পারবা কেউ, যকৃতের ম্যাক্রোফেজের নাম কি। রাইট, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। এই যে আমার থেকে কথা কত পড়ে যাচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি কেবল ম্যাক্রোফেজ লিখছি। ম্যাক্রোফেজ
কাফফার কোষ। এই যে আমাদের ফাতিমা ইবনাত মাহা কিন্তু উত্তর করে দিয়েছে, যেটার উত্তর হচ্ছে কি, আমাদের এটার উত্তর কি, এর উত্তর হচ্ছে কাফফার কোষ, বা এটা নতুন বই অনুযায়ী কুফার কোষ লেখা, সো আমাদের কুফার কোষ পড়তে হবে। তাহলে যকৃতের ম্যাক্রোফেজের নাম হচ্ছে কুফার কোষ। আমাদের মস্তিষ্কে থাকা যে ম্যাক্রোফেজ আছে সেটার নাম হচ্ছে মাইক্রোগ্লিয়াল কোষ। আমাদের ফুসফুস বা আমাদের যে লাংস আছে, সেই লাংসের মধ্যে থাকা যে ম্যাক্রোফেজটা আছে সেটার নাম হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। আমাদের যে অস্থি, এই যে আমাদের হাড় বা হচ্ছে হাড্ডি, এগুলোর মধ্যে থাকা যে ম্যাক্রোফেজটা আছে সেটার নাম হচ্ছে অস্টিওক্লাস্ট। এবং আমাদের যে বৃক্ক বা হচ্ছে আমাদের কিডনি, এইটার মধ্যে থাকা যে ম্যাক্রোফেজটা আছে সেটার নাম হচ্ছে মেসেঞ্জিয়াল কোষ। ঠিক আছে? এবং তোমাদের প্রত্যেকটা জিনিস এখানে আমি কিন্তু তোমাকে বুঝাতে পারবো না যে মস্তিষ্কের এইটা কেন আমার হচ্ছে মাইক্রোগ্লিয়াল কোষ হলো। ঠিক আছে? এটা কিন্তু বোঝানোর মতো কিছু না, তোমাকে জাস্ট এটা মুখস্থ করতে হবে যে যকৃতের ম্যাক্রোফেজের নাম কুফার কোষ, মস্তিষ্কের মাইক্রোগ্লিয়াল, ফুসফুসের অ্যালভিওলার, অস্থির অস্টিওক্লাস্ট, বৃক্কের মেসেঞ্জিয়াল। ঠিক আছে? ওকে, ডান। সো এখন একটু আসো অ্যান্টিজেন ভার্সেস অ্যান্টিবডি। এটা অনেকবার বলছি, তবুও তোমার পিডিএফ এ রাখার জন্য লিখে দিয়েছি যে দেহের মধ্যে বাইরে থেকে অ্যান্টিজেন, ভাইরাস, ব্যাকটেরিয়া প্রবেশ করলে তাদের প্রতিরোধ ও ধ্বংসের জন্য যে প্লাজমা প্রোটিন, কি প্লাজমা প্রোটিন জাতীয় বস্তু তৈরি হয়, তাকে আমরা হচ্ছে অ্যান্টিবডি বলি। এটা আমরা সম্পর্কে জানি, এটা নিয়ে আর কথা বললে তোমরা হচ্ছে বিরক্ত হবা। আচ্ছা, এরপরে তোমাকে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে, সেটা হচ্ছে ফাদার অফ ইমিউনোলজি, অর্থাৎ এই যে তোমাকে আমি এতগুলো কথা বলছি, এতগুলো তথ্য জানাচ্ছি, এই তথ্যগুলো আসলে কার কারণে জানাতে পারছি, এটা হচ্ছে আমাদের এডওয়ার্ড জেনার। আমাদের এই এডওয়ার্ড জেনার এই ব্যক্তির কারণে কিন্তু হচ্ছে তোমাদের সাথে এতগুলো কথা বলতে পারতেছি, কারণ তিনি প্রথম আমাদের যে গুটি বসন্ত আছে সেই গুটি বসন্তের ভ্যাকসিন মানে কি টিকা, এটা আবিষ্কার করে, ইমিউনোলজির সূচনা করেন, এবং এ কারণেই তাকে আমরা ফাদার অফ ইমিউনোলজি বলি। তাহলে তোমার কাছে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আমাদের ফাদার অফ ইমিউনোলজিকে, তোমার উত্তর হবে কি এডওয়ার্ড জেনার। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই আমি তো ছোটবেলা থেকে লুই পাস্তুর সম্পর্কে অনেক কথা জেনেছি, বাট তিনি হচ্ছেন ফাউন্ডার অফ মাইক্রোবায়োলজি। অর্থাৎ আমি এই যে তোমাকে একদম ক্লাসের প্রথমে অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে বলছি, তারপরে হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া সম্পর্কে বলছি, সো এদের সম্পর্কে, এদের অস্তিত্ব সম্পর্কে জানার যে আগ্রহ বা হচ্ছে জানা সম্পর্কিত যে তথ্যগুলো আমরা পেয়েছি, সেটা মূলত আমাদের এই ফাউন্ডার অফ মাইক্রোবায়োলজি বা লুই পাস্তুর ব্যক্তির থেকে জেনেছি। এবং তিনি অ্যানথ্রাক্স, জলতঙ্কের ভ্যাকসিন, জলতঙ্ক মানে কি আমাদের র্যাবিস ভাইরাসের আক্রমণে যে রোগটা হয়ে থাকে, সেই রোগটার কারণে জলতঙ্ক হয়, এটার ভ্যাকসিন আবিষ্কার করেন। এবং এ কারণেই ফাউন্ডার অফ মাইক্রোবায়োলজি এটা বলা হয় কাকে, লুই পাস্তুরকে। এটা বলা হয় কাকে, লুই পাস্তুরকে। ঠিক আছে? ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে আসো ভ্যাকসিনোথেরাপি, যে রোগের চিকিৎসায়, তোমার যখন কোনো রোগে আক্রান্ত হও তখন সেই রোগের চিকিৎসায় ব্যবহার মানে ভ্যাকসিনের ব্যবহার পদ্ধতিকে আমরা বলি হচ্ছে ভ্যাকসিনোথেরাপি। ঠিক আছে? আমরা যখন হচ্ছে মেডিসিন ব্যবহার করি তখন কি সেটা হচ্ছে মেডিসিন থেরাপি, বাট যখন আমরা ভ্যাকসিন ব্যবহার করব অর্থাৎ টিকা ব্যবহার করব তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ভ্যাকসিনোথেরাপি। ঠিক আছে? সো এটার উদাহরণগুলো দেখো, যে আমাদের বেশ কয়েকটা পরিচিত, খুবই পরিচিত কয়েকটা আমরা হচ্ছে টিকার নাম জানি, যেমন এমএমআর, তারপরে হচ্ছে ডিপিটি, এটার নাম আমরা সবাই জানি, তারপর হচ্ছে ওপিভি এবং বিসিজি। এখন দেখো আমাদের এই যে এমএমআর, এটা 3টা রোগের জন্য দেওয়া হয়। কয়টা রোগের জন্য? 3টা। কি কি রোগের জন্য এমএমআর টিকা দেওয়া হয়? মিজেলস, মামস, রুবেলা। মিজেলস, মামস, রুবেলা। ডিপিটি এটা কার জন্য দেওয়া হয়? ডিপথেরিয়া, পার্তুসিস, টিটেনাস। ডিপথেরিয়া, পার্তুসিস এবং টিটেনাস। তারপরে হচ্ছে ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। বিসিজি, ব্যাসিলাস কালমেটি গুয়েরিন। সো এই দুইটা হচ্ছে ফুল মিনিং, আর এই দুইটা হচ্ছে কোন কোন রোগের জন্য দেয়া হয়। ঠিক আছে? কোন কোন রোগের জন্য দেয়া হয়। সো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে মামস এর চিকিৎসায় ব্যবহৃত ভ্যাকসিন, মামসের চিকিৎসায় ব্যবহৃত ভ্যাকসিন বলতে পারবা? আমাকে একটু বলতে পারবা যে আমাদের মামসের চিকিৎসায় ব্যবহৃত ভ্যাকসিনের নাম কি? কোনটি টিকা কার্যকর নয়? আমি তোমার উত্তরটা, প্রশ্নটা আসলে বুঝতে পারিনি, আমাকে একটু ভালো করে প্রশ্নটা করো। বলো, মামসের চিকিৎসায় ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? এমএমআর। ঠিক আছে? এই যে আমাদের কিন্তু মাহা সবার আগে কিভাবে উত্তর করছে? মাহার নেটওয়ার্ক মনে হয় ফাস্ট নাকি? এমএমআর। আমাদের সাদিয়া বিনতে কাশেম উত্তর করে দিয়েছে এমএমআর। ভেরি গুড। হ্যাঁ, আমাদের শশী বলো, বর্ষা বলো, মিস তমা মিস্ত্রি, নেহা চৌধুরী,
লিপু মজুমদার, ভেরি গুড। হ্যাঁ, মামসের চিকিৎসায় ব্যবহৃত হয় হচ্ছে এমএমআর। এটা কিভাবে বুঝলাম? কারণ এমএমআর এর ফুল মিনিংটাই হচ্ছে এরকম, মিজেলস, মামস, রুবেলা, এবং এটাই হচ্ছে আমরা এখানে দেখলাম। একইভাবে ডিপিটির জন্য ডিপথেরিয়া, পার্তুসিস, টিটেনাস। ওকে, আচ্ছা, এরপরে আমাকে একটু এটার উত্তর করো। কোন রোগটির প্রতিষেধক ডিপিটি নয়? বলো। অনেকক্ষণ পর তোমাদের জন্য একটা খুব আকর্ষণীয়, কি বলতে পারি, আকর্ষণীয় একটা এমসিকিউ হচ্ছে এখানে চলে আসছে। আমাকে উত্তরটা করো। এখনো এমএমআর এর উত্তর আসতেছে? নিউমোনিয়া, ভেরি গুড, ভেরি গুড। এই, এখানে তো সমস্যা হয়ে গেছে নাকি? উত্তর করতে থাকো। আমাদের কাছে এত পরে যাচ্ছে। দেখছো, তোমরা আবার চোখের ভুল করছো। তোমরা কি আবার চোখের ভুল করছো নাকি? বলো, এখানে কি চোখের ভুল করছো না? এখানে কি করছো? চোখের ভুল করছো। কিভাবে চোখের ভুল করছো? এখানে দেখো, বলছে কি যে কোন রোগটির প্রতিষেধক ডিপিটি নয়। সো আমাকে একটু বলো যে নিউমোনিয়া তো বুঝলাম যে হ্যাঁ নিউমোনিয়া হচ্ছে আমাদের সঠিক উত্তর, কিন্তু ডায়রিয়া, এটার এটার প্রতিষেধক কি ডিপিটি? এটার প্রতিষেধক কি ডিপিটি? বলো তো একটু। তুমি এখন যত ভুল করবা পরবর্তীতে তোমার সেই ভুলের পরিমাণ তত কমবে, ঠিক আছে? সো আমাদের এখানে উত্তর কয়টা? উত্তর কিন্তু হচ্ছে দুইটা, ঠিক আছে? একটু একটু চোখ কান খোলা রাখো, একটু চোখ কান খোলা রাখো। তোমার অপশন কাটিং তো অবশ্যই করবা যে এই উত্তরটা না হলে অন্যটা উত্তর হবে, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে কি ডিপথেরিয়া, পার্তুসিস এবং টিটেনাস। তো আমার পার্তুসিসও আছে, টিটেনাসও আছে, কিন্তু আমার যদি নিউমোনিয়া থাকে এখানে তো ডায়রিয়াও আছে। সো ডায়রিয়া কি? ডায়রিয়ার উত্তরটাও তো ভুল, ঠিক না? ডায়রিয়ার উত্তরটাও কি ভুল। তাহলে কোন রোগটির প্রতিষেধক ডিপিটি নয়? ডায়রিয়া এবং নিউমোনিয়া, ঠিক আছে? আমি একটু দেখতে চাচ্ছিলাম যে তোমাদের, তুমি আসলে চোখটা কতটা খোলা রাখতেছো। হ্যাঁ, যে আমার এখন যদি আমার দুইটা কেন চারটাও প্রশ্নের উত্তর হয়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো এইটার জন্য জন্য কিন্তু একটু সাবধান থাকতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ, যে ডায়রিয়াটা এটা এটা কি হবে? এটা হবে ডিপথেরিয়া। এটাকে আমরা যদি হচ্ছে ঠিক করে লিখি তাহলে হবে কি ডিপথেরিয়া। চোখের ব্যাপারটা একটু সাবধান, ঠিক আছে? তোমরা আমাকে বলিও না যে ভাইয়া এরকম তো হয় না, কিন্তু এখন তোমার জন্য আমি যেসব বাধা বিপত্তি রেখে দিব পরবর্তীতে তুমি সেই বাধা বিপত্তি কি করতে পারবা? খুব সহজে উতরে যেতে পারবা, ঠিক আছে? তাহলে ডায়রিয়া, এটার বদলে যদি আমরা ডিপথেরিয়া দিতাম তখন আমাদের উত্তর একটা হইতো, সেটা হচ্ছে কি নিউমোনিয়া, ঠিক আছে? ওকে, এরপরে আসো, আমরা এই বিব্রেনার অ্যাপের কোথায় এই ক্লাস, এক্সাম, পিডিএফ এগুলা পাবো? এতক্ষণ ধরে তোমরা জিজ্ঞেস করতেছিলাম না যে আমরা আসলে এগুলো কোথায় পাবো? এটা একটু বলো তো, এটা কোথায় পাবো? এমন হবে না আতিকা রহমান, এরকম হবে না, কিন্তু আমি দেখতে চাচ্ছিলাম যে তোমরা আসলে এইখানে কতটা চোখ কান খোলা রাখছো। দেখা গেছে যে তোমার একই ধরনের প্রশ্নের উত্তর বা হচ্ছে একই রকম হতে পারে, তখন তুমি হচ্ছে হয়তোবা যেটা তোমার কাছে মনে হচ্ছে এটাই দিয়ে দিলা, বাট একটু চোখ কান না খোলা রেখে তারপরে হচ্ছে উত্তর করতে হবে। বুঝতে পারছো? এ এবং সি, এটা হচ্ছে উত্তরটা আমি চেয়েছিলাম, ঠিক আছে? যে এ অথবা সি, এটা হচ্ছে আমাদের উত্তর। কারণ আমি এখানে তোমার উত্তর চেয়েছি, এক্সাক্ট অপশন আমি তোমাকে নির্দিষ্ট করে দেইনি যে একটা উত্তর, দুইটা উত্তর। আমি তোমাকে থেকে যে কোনো একটা উত্তর চেয়েছি, অথবা হচ্ছে সঠিক উত্তর যেগুলো আছে সেগুলোই তোমাকে লিখতে বলেছি। বলো, বিব্রেনার অ্যাপের কোথায় আমরা হচ্ছে এই এক্সাম, পিডিএফ বা এগুলো পাবো? এটার উত্তরটা হচ্ছে মাঝের ফিচার্সে। তুমি যদি আমাদের বিব্রেনার অ্যাপ ব্যবহার করে থাকো, অ্যাপ ব্যবহার করলে
তুমি অ্যাপের মধ্যে আসবা, আসার সাথে সাথে এই যে দেখো মাঝখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফিচার্স। হ্যাঁ, এই যে ফিচার্সটা দেখতে পাচ্ছ, এই ফিচার্সে ক্লিক করবা। ফিচার্সে ক্লিক করার পর তুমি হচ্ছে এই যে প্রথম নার্সিং ফ্রি ক্লাস 2025-26 এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলেই তুমি হচ্ছে কি আমাদের এই বিগত যত ক্লাস হয়েছে, পরবর্তী যত ক্লাস আছে সবগুলোর তুমি হচ্ছে এখানে পাবা। ঠিক আছে, আশা করি তোমাদের উত্তরটা আমি হচ্ছে দিয়ে দিতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে বিসিজি টিকা। এটা একটু মাথায় রাখো যে যক্ষা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, কি রোগ ব্যাকটেরিয়া? যক্ষা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। মানুষের ফুসফুস, বৃক্ক, অন্ত্র এবং অস্থির দ্বারা এটা আক্রান্ত হয় এবং যক্ষা রোগ প্রতিরোধের জন্য শিশুদের মাঝে আমরা বিসিজি বা ব্যাসিলাস কলমিটি গুয়েরিন এই টিকাটা আমরা হচ্ছে দিয়ে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা জানার জন্য। ওকে, আচ্ছা, এরপরে আসো আমাদের ডিপিটি ভ্যাকসিন, যে ডিপথেরিয়া এবং ধনুষ্টঙ্কার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া যথাক্রমে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি নামের মধ্যেই আছে। তারপর হচ্ছে আমাদের ধনুষ্টঙ্কার মানে হচ্ছে টিটেনাস, টিটেনাসের জন্য হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটিনি নিঃসৃত টক্সিন এবং হুপিং কাশি, হুপিং কাশি হচ্ছে আমাদের বর্দেটেলা পার্তুসিস এই রোগের জন্য বা এই রোগের যে কোষগুলো আছে বা ব্যাকটেরিয়ার কোষগুলো আছে সেগুলোকে নিষ্ক্রিয় করে দেয় আমাদের ডিপিটি ভ্যাকসিন। ঠিক আছে, এটাকে নিষ্ক্রিয় করে দেয় কে? ডিপিটি ভ্যাকসিন। কি ভ্যাকসিন? ডিপিটি ভ্যাকসিন। তাহলে আমাদের এইখান থেকে অনেকগুলো তথ্য কিন্তু তোমাকে সুন্দর করে লেখা হয়েছে। তুমি যদি এইটুকু পড়ো অন্তত এখান থেকে তোমার 2টা এমসিকিউ কমন পড়বে। ঠিক আছে, এই মানে শুধু নার্সিং এ পড়ুক আর বিশ্ববিদ্যালয় ভিত্তিক পড়ুক। ওকে, আচ্ছা, নিচের কোনটির সংক্রমণে যক্ষা হয়? আমি তোমাকে মাত্রই পড়িয়েছি, এখন তোমাকে হচ্ছে এটা উত্তর করতে হবে। আমরা মাত্রই হচ্ছে দেখে আসছি যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস, তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারে যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস এটা কি, ভাইরাস নাকি ব্যাকটেরিয়া? মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস, ক্লোসিস বানানটা একটু দেখে নেই, সরি, ক্লোসিস, রাইট। হ্যাঁ, বলো এটা কি? এটা এই দেখো, আজকের পর যদি তোমার এটা মনে হয় যে এত কিছু কিভাবে মনে রাখবো, তুমি জাস্ট আগে একটু পিডিএফটা পড়ো, তখন দেখবা যে তোমার আসলে সবকিছু চোখের সামনে। দেখছো, এই যে তোমার একদম একদম কি বলতে পারি আমরা, যে একদম প্রত্যেকটা জিনিস কি সাজানো গোছানো না? তো তুমি জাস্ট হচ্ছে একবার পড়বা, পড়তে তো অবশ্যই হবে। সো এই পড়াটার পরেই তুমি হচ্ছে এই বাকি যে চিন্তা বা অন্যান্য ব্যাপার স্যাপার আছে সেগুলো করো। আপাতত তুমি হচ্ছে উত্তর করতে থাকো আমার সাথে। ঠিক আছে, এবার তো দুইটাই কি একই লেখা, সেটা কি? ব্যাকটেরিয়া। ঠিক আছে, এবার কিন্তু তোমরা হচ্ছে সাবধান হয়ে গিয়েছো, যে আমার প্রশ্নের মধ্যে কি 2টা অপশন আছে। কি আছে? 2টা অপশন আছে, ব্যাকটেরিয়া একই তো কথা। তার মানে কি আমি দুইটাই বলবো, এবং পরীক্ষার হলেও যদি এরকম হয় যে দুইটা একই উত্তর, তোমার কি করতে হবে বলো তো? প্রথম যেটা আছে সেটা তোমার সঠিক উত্তর দেখাতে হবে। ঠিক আছে, প্রথমটা। ঠিক আছে, প্রথমটা তোমাকে সঠিক উত্তর হিসেবে দাগাতে হবে। তাহলে নিচের কোনটির সংক্রমণে যক্ষা হয়? আমরা মাত্রই জেনেছি মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস, নামের মধ্যেও আছে ব্যাকটেরিয়া, তার মানে কি এটা ব্যাকটেরিয়ার সংক্রমণে হবে। কিসের সংক্রমণে? ব্যাকটেরিয়ার সংক্রমণে। ঠিক আছে, কিসের সংক্রমণে? ব্যাকটেরিয়ার সংক্রমণে। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা লালা গ্রন্থি সম্পর্কে পড়াশোনা করব। আমাদের রোগ সম্পর্কে অনেক পড়াশোনা হয়েছে, এবার একটু আমরা গ্রন্থি সম্পর্কে পড়বো। সো গ্রন্থির মধ্যে দেখো যে মানুষের মুখগহ্বরের 2 পাশে 3 জোড়া বা হচ্ছে 6টি লালা গ্রন্থি বিদ্যমান। এগুলো হচ্ছে প্যারোটিড লালা গ্রন্থি। প্যারোটিডের প্যারো মানে হচ্ছে প্যারা মানে হচ্ছে পার্শ্ব। প্যারা মানে হচ্ছে পার্শ্ব, মানে হচ্ছে পাশে। আর ওটো বা হচ্ছে ওটিড, এটার মানে কি? এটার মানে হচ্ছে কান, তার মানে হচ্ছে কানের পার্শ্বে। ঠিক আছে, এ কারণে বলা হয় প্রতিটি কানের পার্শ্বে হচ্ছে প্যারোটিড লালা গ্রন্থি। সাবম্যান্ডিবুলার, সাব মানে হচ্ছে নিচে, সাব মানে কি? সাব মানে হচ্ছে নিচে। আর ম্যান্ডিবুলার মানে হচ্ছে কি? ম্যান্ডিবুলার মানে হচ্ছে আমাদের ম্যান্ডিবল বা হচ্ছে আমাদের এই যে নিম্ন চোয়ালটা, এই চোয়ালটাকে আমরা হচ্ছে ম্যান্ডিবুলার বলি, এবং এইটার নিচে যখন কথা হচ্ছে তখন সেটাকে আমরা বলছি নিম্ন চোয়ালের নিচে। সাবলিঙ্গুয়াল, সাব মানে নিচে, লিঙ্গুয়াল মানে কি? লিঙ্গুয়াল। দেখো লিঙ্গুয়াল ব্যাপারটা কি বলতো? এটার মানে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে ভাষা প্রকাশ করতে আমাদের কাকে লাগে? জিহ্বাকে লাগে। সো এই জিহ্বাটাকে আমরা ব্যবহার করে যেহেতু ভাষা প্রকাশ করি, এই কারণে আমরা লিঙ্গুয়াল বলতে জিহ্বাই বুঝি, এবং জিহ্বার নিচে হচ্ছে আমাদের সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি থাকে। তাহলে প্রশ্ন হবে মানবদেহের মুখগহ্বরে কয় জোড়া লালা গ্রন্থি আছে? 3 জোড়া বা 6টা লালা গ্রন্থি বিদ্যমান। আচ্ছা, এরপর আসো গ্যাস্ট্রিক জুস, এটা সম্পর্কেও তোমাকে জানতে হবে যে গ্যাস্ট্রিক জুস জিনিসটা কি। একটু আগে আমরা পড়ছিলাম না যে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে এটাকে আমরা পড়ছিলাম একটু আগেই।
ঠিক আছে। সো প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে এটাকে আমরা কিভাবে পরিগণিত করলাম, এটাই তো আমাদের প্রশ্ন। সো দেখো যে গ্যাস্ট্রিক গ্রন্থি, নলাকার গ্রন্থি এবং কয় ধরনের, 4 ধরনের কোষ নিয়ে গঠিত, যাদের সম্মিলিত ক্ষরণটাকেই আমরা হচ্ছে গ্যাস্ট্রিক জুস বলতেছি। গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো থেকে প্রতিদিন প্রায় 2 লিটার, কয় লিটার, 2 লিটার হচ্ছে গ্যাস্ট্রিক জুস খরিত হয়। এবং তোমরা জেনে অবাক হবা যে আমাদের যে গ্যাস্ট্রিক বা হচ্ছে আমাদের যে পাকস্থলী, এটার ধারণ ক্ষমতা সেটাও হচ্ছে 1.5 থেকে 2 লিটার। অর্থাৎ যেই পরিমাণ আমাদের তোমার ক্ষরণ হয়, ঠিক সেই পরিমাণই হচ্ছে আমার এখানে 1.5 থেকে 2 লিটার, সেই পরিমাণ কি আমার গ্যাস্ট্রিক জুস খরিতও হয়। ঠিক আছে, ওকে। এরপর দেখো আমাদের এখান থেকে যে 4টা কোষের কথা বলা হয়েছে, এই যে নলাকার গ্রন্থি এবং 4 ধরনের কোষ দ্বারা গঠিত। সো সেই 4 ধরনের কোষ আসলে কি কি? প্রথমে হচ্ছে অক্সেন্টিক কোষ বা প্যারাইটাল সেল। এই যে দেখো প্যারা মানেই কি? পার্শ্ব। প্যারা মানেই কি? পার্শ্ব। অর্থাৎ আমাদের যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, সেই গ্যাস্ট্রিক গ্রন্থির পাশের কোষ বা হচ্ছে একদম সাইডের কোষগুলো থেকে হচ্ছে আমাদের এই অক্সেন্টিক কোষ বা হচ্ছে আমাদের প্যারাইটাল সেল আমরা হচ্ছে এটাকে বলছি। এবং এখান থেকে আমার নিঃসৃত হচ্ছে HCl। HCl মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো আমার এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এখান থেকে নিঃসৃত হচ্ছে, এবং একই সাথে এটা হচ্ছে একটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্রিয়েট করে। এটাকে আমরা বলি হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর উৎপন্ন করে যেটা আমাদের একটা কাজে লাগে। সেই কাজটা কি? সেটা হচ্ছে ভিটামিন B12। ঠিক আছে, এটাকে আমরা নিশ্চয়ই চিনি ভিটামিন B12 কে। সো সেই ভিটামিন B12 কে কি শোষণে সাহায্য করে, এরপরে আসো আমাদের মিউকাস কথাটা তুমি যতবার দেখবা ততবারই মনে করবা যে এটা আসলে পিচ্ছিল কোনো পদার্থের কথা বলা হয়েছে। সো এটা কি করছে? পিচ্ছিল ক্ষারীয় মিউকাস উৎপন্ন করে, যেটা আসলে আমাদের যে পেট আছে বা গ্যাস্ট্রিক আছে, সেই গ্যাস্ট্রিকের যে আবরণ বা গ্যাস্ট্রিকের যে বলতে পারি আমরা ওয়াল বা প্রাচীর, সেই প্রাচীরটাকে হচ্ছে ও বাঁচিয়ে রাখে বা হচ্ছে তোমার রক্ষা করে। তারপর হচ্ছে আর্জেন্টাফিন কোষ, এটা হচ্ছে সেরাটোনিন নিঃসরণ করে, যেটা পেরিস্টালসিস বাড়ায়। পেরিস্টালসিস মানে কি? যখন আমি খাবারটা খাচ্ছি, সেই খাবারটা কিন্তু আমার গলা থেকে নিচের দিকে নামতেছে। এখানে কিন্তু তুমি যদি উল্টো হয়েও থাকো, তাও খাবারটা নিচের দিকেই নামবে। কেন? কারণ পেরিস্টালসিস হচ্ছে পেশির সংকোচন প্রসারণ। কি? পেশির সংকোচন প্রসারণ। হ্যাঁ, এটা হচ্ছে পেশির সংকোচন প্রসারণ। অর্থাৎ আমাদের এই গলার মধ্যে যে আমাদের অন্ননালী আছে, সেই অন্ননালীর সংকোচন প্রসারণের কারণেই কিন্তু হচ্ছে আমার খাবারটা নিচে নামছে। আবার আমার পাকস্থলীর মধ্যে 5টা স্তর আছে, যে 5টা স্তরের মধ্যে 3টা স্তর হচ্ছে পেশি। সেই পেশিটা কি করে জানো? সেই পেশিগুলো হচ্ছে আমাদের খাবারটাকে এরকম করে একটা মোচড় দেয়, উপর থেকে একটা মোচড় দেয়, নিচ মানে চারপাশ থেকে একটা মোচড় দেয়। সো এই যে মোচড়গুলো দিচ্ছে, এই জিনিসটাই হচ্ছে পেরিস্টালসিস। তো এইটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আর্জেন্টাফিন কোষ নিঃসৃত সেরাটোনিন। আর জাইমোজেনিক কোষ বা চিফ কোষ, এটা থেকে আমার নিঃসৃত হয় পেপসিনোজেন। এটা হচ্ছে সেই এনজাইম। ঠিক আছে, এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় এনজাইম। এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় এনজাইম। এখন কথা হচ্ছে নিষ্ক্রিয় এনজাইম মানে কি? মানে হচ্ছে এই এনজাইমটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কিন্তু এটার সাথে যখন আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা হচ্ছে আমাদের অক্সেন্টিক কোষ বা প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হয়েছে, এইটা যখন যুক্ত হয়, তখন সেখানে কি তৈরি হয়? তখন সেখানে পেপসিন তৈরি হয়। এবং তোমরা জেনে রাখবা যে আমাদের এই পেপসিন হচ্ছে, আমরা যে আমিষ জাতীয় খাবার খাই না, তুমি যে আজকে দুপুরে মুরগি দিয়ে ভাত খেয়েছো, সেই মুরগিটা কি এক ধরনের আমাদের আমিষ, অথবা ডাল দিয়ে ভাত খেয়েছো, সেই ডালটা কি এক ধরনের আমিষ। সো এই আমিষ জাতীয় খাদ্যটাকে ভাঙার জন্য আমার এই পেপসিনটা কাজে লাগে। এবং গ্যাস্ট্রিক লাইপেজ, এটাও একটা এনজাইম, যেটা হচ্ছে স্নেহ জাতীয় খাবার। ঠিক আছে, এটা আমি লিখে দিই যে এটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবারের জন্য প্রোটিন বিশ্লেষী। আর এটা কি? এটা হচ্ছে আমাদের স্নেহ পরিপাককারী বা হচ্ছে স্নেহ বিশ্লেষী। ওকে, আচ্ছা, এটা গেল। তারপরে দেখো আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহান্স সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো যে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স হচ্ছে আমাদের যে মিশ্র গ্রন্থি আছে অগ্নাশয়ের, এটার যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে। অর্থাৎ মিশ্র গ্রন্থি বলতে বোঝায় 2টা জিনিস, একটা হচ্ছে সেটা অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থির সমন্বয়। সো এইটার মধ্যে আমার যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে, সেখানে হচ্ছে কিছু কোষ একত্রে থাকে, সেটাকে আমরা একত্রে বলি হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স, অর্থাৎ ল্যাঙ্গারহান্সের দ্বীপপুঞ্জ। এবং এগুলা হচ্ছে নালীবিহীন, এবং এগুলা থেকে হরমোন খরিত হয়। সো এই যে হরমোনগুলো খরিত হয়, এগুলো সরাসরি গিয়ে আমাদের রক্তে মিশে। কোথায় গিয়ে মিশে? রক্তে গিয়ে মিশে, এবং রক্তে মিশে
বিভিন্ন ধরনের কাজ সমন্বয় করে। যেমন এখানে টোটাল 4টা কোষ আছে। কয়টা কোষ? 4টা কোষ। কি কি? আমাদের প্রথমত হচ্ছে আলফা কোষ, তারপরে হচ্ছে আমাদের বিটা কোষ, তারপরে কি? তারপরে হচ্ছে আমাদের ডেল্টা কোষ, ঠিক আছে? তারপরে কি? আমাদের ডেল্টা কোষ, এবং সবার শেষে হচ্ছে আমাদের সবার পরিচিত গামা কোষ বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ। এখন আলফা কোষ থেকে নিঃসৃত হরমোনটার নাম হচ্ছে গ্লুকাগন, আমাদের বিটা কোষ থেকে নিঃসৃত হরমোনের নাম হচ্ছে ইনসুলিন। তোমরা নিশ্চয়ই তোমাদের বাসায় যে কোনো টিচার কি বলে বৃদ্ধ লোক আছে, বা হচ্ছে তোমাদের বাসায় কারো না কারো হচ্ছে ডায়াবেটিস আছে, সো সে একটা জিনিস গ্রহণ করে আমাদের কিসের মাধ্যমে? সিরিঞ্জের মাধ্যমে, যেটাকে আমরা বলি হচ্ছে ইনসুলিন। তো এই ইনসুলিনটার কাজ কি বলতো? তুমি যে অতিরিক্ত গ্লুকোজ খাও না, তো সেই গ্লুকোজটা তোমার কি করে? সেই গ্লুকোজটা হচ্ছে তোমার দেহ, তুমি তো ডায়াবেটিসে আক্রান্ত না, যে কারণে তোমার দেহ সেটাকে কি করে নিতে পারে? অ্যাবজর্ব করে নিতে পারে। সো এই ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে সুগারের পরিমাণ, সুগার এর পরিমাণ বা হচ্ছে গ্লুকোজের পরিমাণ, গ্লুকোজ বললে ভালো হয়, গ্লুকোজ এর পরিমাণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে কে করে? ইনসুলিন। কিন্তু আমাদের এই যে গ্লুকাগন আছে, ওর নামের মধ্যেই কি? নামের মধ্যেই গ্লুকোজ আছে না? ওর নামের মধ্যেই যেহেতু গ্লুকোজ, এই কারণে ও কি করে? ও হচ্ছে আমার শরীরের যে অতিরিক্ত, যখন হচ্ছে আমরা রোজা রাখি অথবা হচ্ছে আমরা যদি কোনো কারণে অনেকক্ষণ ধরে না খাই, তখন হচ্ছে এই গ্লুকাগন কি করে? এই গ্লুকাগন হচ্ছে আমার শরীরে কোনো না কোনো জায়গা থেকে আমার গ্লুকোজ নিয়ে আসে। সেটা আনতে পারে সে যকৃৎ থেকে, সেটা আনতে পারে সে স্নেহ জাতীয় পদার্থ থেকে, প্রোটিন জাতীয় পদার্থ থেকে, অর্থাৎ এই হচ্ছে গ্লুকোজের পরিমাণটা বৃদ্ধি করে, ঠিক আছে? গ্লুকাগন কি করে? গ্লুকোজের পরিমাণ পরিমাণ বৃদ্ধি করে। আর এই যে ইনসুলিন আছে, ও হচ্ছে কি? ও হচ্ছে গ্লুকোজের পরিমাণ, গ্লুকোজ এর পরিমাণ কি করে? কমিয়ে ফেলে। ওকে, এখন এই দুজন যেহেতু একজন আরেকজনের বিপরীত, এই দুজন কি একজন আরেকজনের বিপরীত, সো এই দুজনের মধ্যে একটা ঝগড়া লাগতে পারে না? এই ঝগড়াটাকে তোমার হচ্ছে কি করে? এই ঝগড়াটাকে হচ্ছে আমরা বলতে পারি যে নিয়ন্ত্রণ করে আমাদের ডেল্টা কোষ। এই ঝগড়াটাকে নিয়ন্ত্রণ করে কে? ডেল্টা কোষ, ঠিক আছে? এবং আচ্ছা, এটা হচ্ছে ডেল্টা কোষ না, এটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন হবে। হ্যাঁ, এটা কোনো কারণে লেখা হয় নাই, সোমাটো স্ট্যাটিন, ঠিক আছে? আচ্ছা, সো এই সোমাটোস্ট্যাটিন কি করে? সোমাটোস্ট্যাটিন হচ্ছে এই দুজনের মধ্যে যে ঝগড়াটা আছে, সেই ঝগড়াটাকে সে হচ্ছে নিয়ন্ত্রণ করে। এবং সর্বশেষ আমাদের হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ, এর কোনো কাজ নাই, এ হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নিঃসরণ করে, ঠিক আছে? সো এই হচ্ছে গামা কোষ বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ, ঠিক আছে? সো এইটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাকে অবশ্যই 5 স্টার সহকারে মনে রাখতে হবে, 5 স্টার সহকারে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটু আমাকে বলো, নালীবিহীন গ্রন্থির নিঃসৃত পদার্থের নাম কি? এটা যে না পারবে তার সাথে আমি আজকে আর কোনো কথা বলবো না, ঠিক আছে? দ্রুত উত্তর করে ফেলো, দ্রুত। এই দেখি তো, দেখি তো এখানে, এখানে লালারস কে বলছে? এক সেকেন্ড, লালারস কে বলেছো? সে দ্রুত আমার সামনে আসো, দ্রুত। এই যে জান্নাতের ফুল, এই, খাইছে। এই লালারস কেন হবে? এই আমরা হচ্ছে এই যে দেখো, সবাই এতক্ষণ ধরে বলতেছিল, দেখছো যে লালারস নাকি, সরি হরমোন। তুমি এখানে লালারস কি হিসাবে বলছো আমি জানি না, কিন্তু তোমার এই যে দেখো, এখানে আমি খুব সুন্দর করে একটা জিনিস বলছিলাম না? কই, এই যে এগুলো নালীবিহীন, এবং এগুলো থেকে কি নিঃসৃত হয়? হরমোন নিঃসৃত হয়, ঠিক আছে? সো এই যে অংশটুকু তুমি পড়লা, এই পড়াটার গুরুত্ব কি? এই পড়াটার মহত্ব কি? এই পড়াটার মহত্বই তো এইটা। এই পড়াটার মহত্ব কি? এই পড়াটার মহত্বই হচ্ছে এইটা, যে নালীবিহীন গ্রন্থির নিঃসৃত পদার্থের নাম হচ্ছে হরমোন। এটা তোমাকে উত্তর করতে পারা, ঠিক আছে? এটা উত্তর করতে পারাটাই হচ্ছে কি এই পড়াটার মহত্ব, ঠিক আছে?
হ্যাঁ মাহা, তুমি সবার আগে উত্তর দিয়েছো, আমরাও বুঝতে পারছি কিভাবে যেন তোমার ফেসবুকটা খুব ফাস্ট। আচ্ছা, এটার উত্তর বলো যে বিব্রেইনার অ্যাপের কোন ফিচার, এইটা বলতে পারবা কেউ? এটা বিব্রেইনার অ্যাপের কোন ফিচার? আমরা জানি বিব্রেইনারের অনেকগুলো ফিচার আছে, যার মধ্যে অনেক পরিচিত একটা ফিচার হচ্ছে বিব্রেইনার এআই। তারপরে হচ্ছে আমরা আমরা কি কি পরীক্ষা দিয়েছি না দিয়েছি, কতটুকু পড়াশোনা করছি সেটা নিয়ে আমরা একটা স্টার্ট দেখতে পারি, আমরা এখানে ডাউট সলভ করতে পারি, আমরা সেলফ স্টাডি করতে পারি। সো এটার মধ্যে আর কতক্ষণ, আমরা হচ্ছে শেষ চতুর্থ নাম্বার স্লাইডে আছি, আমাদের সামনে আর দুইটা প্রশ্ন আছে। বলো বিব্রেইনারের কোন ফিচার এইটা, বলতে পারবা এটা কেউ? আমাদের এখানে কিন্তু সুনেহরা স্নিগ্ধা বলছে, শশী বলছে, শিমু সরকার বলছে, রাইট, এটা কিন্তু হচ্ছে আমাদের সেলফ স্টাডি ফিচার, ঠিক আছে। এবং এই ফিচারে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে এই ফিচারে তোমার কাছে তুমি যদি হচ্ছে এই যে যেমন আজকে আমি রোগ প্রতিরোধ ব্যবস্থা পড়তে চাচ্ছি, তো আমি রোগ প্রতিরোধ ব্যবস্থা 60 সেকেন্ড মানে 60 মিনিটে বা 60 মিনিটে এটাকে আমি কমপ্লিট করতে চাচ্ছি, আমি এটা লিখে আমি হচ্ছে কি আমার এই টাইমারটা অন করে দিতে পারি, যাতে করে আমি এক্স্যাক্ট আমার ফোন থেকে যে ডিস্ট্রাকশন আসবে সেই ডিস্ট্রাকশনটা থেকে দূরে থাকতে পারবো, আমি ট্র্যাক করতে পারবো আমার পড়াশোনাটা হয়েছে কি হচ্ছে না, সব কিছু নিয়ে আমি হচ্ছে এখানে করতে পারবো। আমি চাইলে কিন্তু হচ্ছে এখানে নিজে নিজে এক্সামও দিতে পারবো। তোমাদের যে বইটা পাঠানো হবে 11টা বই, সেই বইয়ের মধ্যেও দেখবা যে আমরা হচ্ছে অনেকগুলো প্রশ্ন দিয়ে রাখছি, এবং সেই প্রশ্নগুলো কিন্তু তোমাকে কি করবে, অনেক বেশি হেল্প করবে, যেন তুমি হচ্ছে নিজে নিজে অফলাইনেই ট্র্যাক করতে পারো, ঠিক আছে। ওকে, ভেরি গুড। এরপর দেখো আমাদের 2 বছর 2 ধরনের মানে এই প্রশ্নটা এসেছে, অর্থাৎ একটা এসেছে 20-21-এ, একটা এসেছে 20-21-এ, আর একটা এসেছে 19-20-এ, ঠিক আছে। একটা এসেছে 20-21-এ আর একটা এসেছে 19-20-এ। দুইটা কিন্তু একই প্রশ্ন, একই উত্তর, যে কোন হরমোনের ঘাটতির কারণে ডায়াবেটিস হয় আর কোন হরমোনটি ডায়াবেটিস রোগের সাথে সংশ্লিষ্ট, ঠিক আছে। দুইটা কিন্তু একই প্রশ্নের উত্তর। তো আমাকে একটু বলতে পারবা যে এটার উত্তরটা কি? মারিয়া আহমেদ রিয়া, আমি বিব্রেনারের এক্স স্টুডেন্ট। ভেরি গুড। ঠিক আছে, তোমরাই আমাদের শক্তি। তোমরা যারা হচ্ছে এবছর যুক্ত আছো তারা পরের বছর বলবা, তারপরের বছর অন্যরা এসে বলবে। আমি কিছু পারি না অ্যাপসের, তোমার জন্য হচ্ছে আমাদের ওই যে এখন কিন্তু হচ্ছে একটা প্লেলিস্ট আকারে দিয়ে দেওয়া হয়েছে, যে এই জিনিসগুলো হচ্ছে তুমি সেখান থেকে করতে পারবা, মানে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে আলাদা আলাদা করে দেখানো হয়েছে। তো তুমি সেখান থেকে হচ্ছে প্লেলিস্টটা আমাদের এই ফেসবুক গ্রুপ থেকে, সরি আমাদের টেলিগ্রাম থেকে চেয়ে নিও, ঠিক আছে। ইনসুলিন, ভেরি গুড। এটার উত্তর কেউ ভুল করবে না, এটা আলহামদুলিল্লাহ আমি জানতাম যে কোন হরমোন ঘাটতির কারণে ডায়াবেটিস হয়, এটার উত্তরটা কি? এর উত্তরটা হচ্ছে ইনসুলিন। ওকে, এরপর আসো, ইনসুলিন তৈরি হয় কোন গ্রন্থি থেকে, এটা বলতে পারবে কেউ যে ইনসুলিন তৈরি হয় কোন গ্রন্থি থেকে? আমাদের 42টা স্লাইড, হ্যাঁ। ইনসুলিন তৈরি হয় কোন গ্রন্থি থেকে, এর উত্তর কে করতে পারে একটু দেখি তো আমি। হ্যাঁ, এখনো সবাই হচ্ছে ইনসুলিনের উত্তর করছে, আমরা একটু অপেক্ষা করি। যারা যারা ক্লাসটা শেয়ার দিয়েছো, যেমন আমাদের ক্লাসটা শেয়ার দিয়েছে সুবর্ণা, শাহজাদি আফরিন, শাহজাদি আফরিন 2বার ক্লাসটা শেয়ার দিয়ে, না না এটা আরেকটা শাহজাদি আফরিন, দুইটা শাহজাদি আফরিন 2বারে ক্লাসটা শেয়ার দিয়েছে। রায়হান সবুজ দিয়েছে, সাইফা সুমু দিয়েছে, ভেরি গুড। জান্নাত হচ্ছে এটা শেয়ার দিয়েছে। তোমরা যদি চাও যে তোমাদের নামটা আমি অনেক জোরে পড়ি এবং হচ্ছে খুব মানে কি বলা যেতে পারে, শব্দ করে পড়ি, তাহলে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করে দিবা। তোমরা যদি পাবলিক শেয়ার করো আমি কিন্তু এখান থেকে দেখতে পারি। ওকে, তাহলে ইনসুলিন তৈরি হয় কোন গ্রন্থি থেকে, এটা নিশ্চয়ই তোমরা উত্তর করে ফেলেছো। দেখি তো তোমরা কি উত্তর করেছো। আচ্ছা, নিহা কিন্তু সবার আগে উত্তর করে দিয়েছে, সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স। ভেরি গুড, একদম সঠিক। আচ্ছা, পরবর্তী প্রশ্নের উত্তরটা দাও, যে স্নায়ু স্নায়ু বিকাশজনিত সমস্যার একটি বিস্তৃত রূপকে আমরা কি বলতে পারি। ঠিক আছে, এই প্রশ্নটা এখানে কিভাবে আসছে আমিও আসলে জানি না, যে এই টপিকটার মধ্যে এটা কিভাবে ইনক্লুড হলো, বাট উত্তরটা দিয়ে ফেললো। ঠিক আছে, এটা খুব সহজ একটা জিনিস, যে স্নায়ু বিকাশজনিত, আচ্ছা এটা তো রোগ একটা, হ্যাঁ। সো যে কারণে এটাকে আমরা ইনক্লুড করছি। বলো, স্নায়ু বিকাশজনিত সমস্যার একটি রূপকে আমরা কি বলতে পারি। দেখা যাক, আমাদের এখানে সবার আগে কি উত্তর দিয়েছে। সোহানা আহমেদ কিন্তু হচ্ছে এটার উত্তর দিয়ে ফেলেছে, ঠিক আছে। তো তানিয়া হাসতেছে কেন? এই তানিয়া পাগল হয়ে গেছে, তানিয়া হাসতেছে। সোহানা আহমেদ দিয়েছে, শিরিনা আক্তার, সোনেহরা স্নিগ্ধা, অটিজম, রিয়া হালদার স্নায়ু রোগ, এই না, এখানে বিকাশের কথা বলছে, দেখো স্নায়ু বিকাশ,
বিকাশ সংক্রান্ত যদি সমস্যা হয় এটার কথা বলছে। ঠিক আছে, তো এটার উত্তর কি হবে? অটিজম। ভেরি গুড, এটার উত্তরটা কি? অটিজম। ঠিক আছে, ওকে, আমরা সবার শেষ প্রশ্নে চলে আসছি যে অ্যান্টিবায়োটিকের কাজ কি। এটা যে ভুল করবে তাকে আমি হচ্ছে আবার প্রথম থেকে ক্লাসটা করাবো। বলো, অ্যান্টিবায়োটিকের কাজ কি? আমাদের ক্লাসে শেষ পর্যন্ত 100 জন শিক্ষার্থী রইলো, যেটা আসলে খুব ভালো একটা বিষয়। আমাদের এখানে 40টা শেয়ার হয়েছে, আমাদের অনেক মানুষ হচ্ছে আমাদের এটা শেয়ার দিয়েছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং আশা করি তোমরা যে চেষ্টা করে যাচ্ছ সেই কষ্টটা তোমরা যেন হচ্ছে পূরণ হয় তোমাদের। ওকে, দেখি, জীবাণু ধ্বংস করা, জীবাণু ধ্বংস করা, আয় হায় আমি তোমাদেরকে বিপদে ফেলতে পারলাম না। ভেরি গুড, হ্যাঁ, এটা হচ্ছে জীবাণু ধ্বংস করা। অনেকেই হচ্ছে এই প্রশ্নটার উত্তর ভাইরাস ধ্বংস করা দেয়, বাট মনে রাখতে হবে যে ভাইরাস ধ্বংস করার জন্য যেটা দায়ী সেটা হচ্ছে অ্যান্টিভাইরাল। সেটা কি? সেটা হচ্ছে অ্যান্টিভাইরাল। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। তাহলে অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা, এবং সেই জীবাণুর মধ্যে হতে পারে সেটা ব্যাকটেরিয়া। ঠিক আছে, এবং এরই সাথে হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাসটা কমপ্লিট করছি বা সম্পন্ন করছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য এবং আমার উপর ভরসা রাখার জন্য যে না ভাইয়া কিছু পড়ালে সেটা আমার জন্য ইফেক্টিভ হবে। তোমাদেরকে সবাইকে বিব্রেইনার পরিবারে স্বাগতম, যারা প্রথমবারের মতো আমাদের সাথে ক্লাস করেছো এবং একই সাথে আমাদের সাথে যারা প্রথমবার যুক্ত হয়েছো। আশা করি তোমরা হচ্ছে তোমাদের এই যে প্রথম চেষ্টা বা হচ্ছে প্রথম যুক্ত হওয়া, এটা আরো অনেক দিন পর্যন্ত রাখবা, এবং হচ্ছে আমরা তোমাদেরকে সেই সাপোর্টটা ইনশাল্লাহ দিতে পারবো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আশা করি তোমরা হচ্ছে তোমাদের, একটু দাঁড়াও, সেটা হচ্ছে তোমরা তোমাদের এটা নোট সাবমিট করবা, কি কি পড়লা সেই জিনিসটা তোমরা হচ্ছে অবশ্যই সাবমিট করবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে বিব্রেইনার গ্রুপে, বিব্রেইনার নার্সিং গ্রুপে হচ্ছে সেটা সাবমিট করবা, এবং একই সাথে এখানে লিখে দিবা যে ক্লাসটা আসলে কেমন ছিল, ক্লাসের পিডিএফ কেমন ছিল, ক্লাসের কন্টেন্ট কেমন ছিল, সবকিছু নিয়ে তোমরা হচ্ছে সেখানে একটু উল্লেখ করে দিবা, যাতে করে হচ্ছে আমি তোমাদের থেকে একটা, হয় না যে অনুপ্রেরণা পাই, ঠিক আছে, যে একটা ইন্সপিরেশন পাই, যে এত কষ্ট করে ক্লাসটা নিলাম সেটা আসলে কেমন হয়েছে সেটা আসলে বুঝতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ, তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।